আসসালামু আলাইকুম। আমাকে জানাও যে শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা একটু জানাও। সবাই একটু জানাবা যে সবকিছু ওকে আছে কিনা। আমি একটু লিঙ্কগুলো শেয়ার করতেছি গ্রুপগুলোতে, তারপর আসতেছি। একটু সময় দাও আমাকে। আচ্ছা, যারা চলে আসছো একটু বন্ধুদের মেনশন দিয়ে দিতে পারো, বা চাইলে ভিডিওটা আসলে আজকের ক্লাসটা সেভ করে রাখতে পারো, যাতে ফিউচারে আসলে তুমি কিছু হেল্প পাও। ঠিক আছে, চাইলে আজকের ক্লাসটা ভাইয়া সেভ করে রাখতে পারো। তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। আচ্ছা, এর আগে 24 ব্যাচ, তোমরা মনে হয় আরো একটু কনফিউশনে পড়ে গেছো। এর ভিতর দেখলাম যে অনেকেই এখন কথা বলতেছে যে পরীক্ষাটা হওয়া উচিত ছিল, বা আমার মনে আছে আমি যখন এই যে অটোপাসের ডিসিশনটা আসার আগে পোল দিছিলাম যে তোমরা কি চাও। 24 ব্যাচ ভোট দিছে, যে ম্যাক্সিমাম ভোট দিছে তারা অটোপাস চায়। কিন্তু যখন অটোপাসের ডিসিশনটা চলে আসলো, তখন আমি পোল দিলাম যে সিদ্ধান্তটা কি ঠিক হলো। তখন আবার 24 ব্যাচ ম্যাক্সিমাম ভোট দিছে যে সিদ্ধান্তটা ঠিক হয় নাই, আমরা আসলে পরীক্ষা দিতে চাচ্ছিলাম। অর্থাৎ তোমরা কি চাও তোমরা নিজেরাই জানো না। যাই হোক, একটা ব্যাপার একটু বলে রাখি যে তোমাদের আসলে যেভাবেই হোক তারা আসলে পরীক্ষা নিবে না এটা বলছে, এবং আমার মনে হয় শিক্ষা উপদেষ্টা সবচেয়ে বেশি দায়িত্বশীল এই ক্ষেত্রে। আমার মনে হয় তোমরা আসিফ নজরুলের একটা শেয়ার দিছে এনডিসির একটা যদিও পরে জানা গেছে যে এটা আসলে এনডিসির সবার মতামত না ওই নোটিশটা। এর বাইরে আমি মাত্র দেখলাম যে ইসলামী ছাত্র শিবির, তোমরা জানো যে এখন ছাত্র দল ছাত্র শিবির খুবই অ্যাক্টিভ, তারাও একটা করছে যে আসলে পরীক্ষাটা হওয়া উচিত। আসলে এটা আমরাও জানি যে পরীক্ষা হওয়া উচিত, কিন্তু দেখো আমরা কখন বলছি পরীক্ষা হওয়া উচিত? ডিসিশনের আগে। তো ডিসিশনটা যখন চলে আসছে তখন কিন্তু আর বলি নাই যে পরীক্ষাটা হওয়া উচিত। যখন ডিসিশন চলে আসছে তখন হ্যাঁ ঠিক আছে, ডিসিশন চলে আসছে, ইটস ওকে। কারণ আমরা জানি, আমরা যেহেতু 24 ব্যাচের যে বাচ্চাগুলো আছে আমরা ওদের সাথে কানেক্টেড, আমরা ফিল করি যে ওরা কিসের ভিতর দিয়ে যাচ্ছে। লম্বা একটা সময় ধরে ওদের এসএসসি কতবার পিছালো। হ্যাঁ, তো আমার কাছে সবসময় মনে হচ্ছিল যে একটা ডিসিশন দিক, সেটা হবে না হবে যাই হোক, একটা ডিসিশন আসুক। তো সেই ডিসিশনটা চলে আসছে যে পরীক্ষা হচ্ছে না, এবং আমার মনে হয় যে তোমরা এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন পুরোপুরি শুরু করতে পারো। আমাদের জৈব যৌগের ফার্স্ট ক্লাস সেটা গতকাল হয়েছে, তোমরা যারা করো নাই তোমরা রেকর্ড ক্লাস দেখে নিতে পারবা। আমাদের 24 ব্যাচের যে মেডিকেল অ্যাডমিশন ব্যাচ গর্ডিগার্স 4.2, 23-এর মেডিকেল অ্যাডমিশন ব্যাচ গর্ডিগার্স 4S, এবং 25-এর প্রি মেডিকেল ব্যাচ গর্ডিগার্স 5.0, তিনটা ব্যাচে আসলে ভর্তি চলতেছে। এবং তোমরা জানো যে আমাদের যদি সেকেন্ড টাইমারদের কথা বলি, যে বাংলাদেশে গত বছর একজন স্টুডেন্ট ঢাকা মেডিকেলে চান্স পাইছে সেকেন্ড টাইমার হিসেবে। আমাদের নামিরা মেডিলজির স্টুডেন্ট নামিরা সেকেন্ড টাইম জার্নিতে মেডিলজির সাথেই ছিল, এবং সে এখন তোমাদের মেন্টরও। তো সেকেন্ড টাইমের রেজাল্ট কেমন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, যে শুধুমাত্র সেকেন্ড টাইমার 400-র উপরে সরকারি মেডিকেলে মেডিলজির চান্স পাইছিল। আর আমাদের গত বছর ঢাকা মেডিকেলে চান্স পাইছিল 110 জন। তো তোমরা আমাদের যে রেজাল্ট আল্লাহর রহমতে সবকিছু মিলাই, তো আল্লাহর রহমতে খুবই ভালো। এবং আমাদের যেই সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমরা অফলাইনে পড়াই না,
আমরা সবসময় চেষ্টা করি অনলাইনে যেন আমরা বেস্ট সার্ভিসটা দিতে পারি, এবং শুধুমাত্র মেডিলজির উপর যারা ভরসা করতেছে শুধুমাত্র মেডিলজিতে পড়ে যেন আরও বেশি বেশি স্টুডেন্ট ঢাকা মেডিকেলে চান্স পায়, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এবং তোমরা চাইলে ভর্তি হতে পারবা। আচ্ছা, এখানে ডিসকাউন্ট চলবে হচ্ছে 31 তারিখ পর্যন্ত। আমরা 31 তারিখের পরেই সবগুলো ব্যাচেরই ক্লাস শুরু করব, অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্টেই সবগুলো ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। বই তোমরা এটাও আসলে সেপ্টেম্বরের ফার্স্টেই পাবা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে টোটাল আপডেট। এর বাইরে একটা ব্যাপার আমরা বলতে পারি যে অ্যাডমিশনে যেন জিপিএর যে ব্যাপারটা, জিপিএর ব্যাপারটা অন্তত শিথিল করা হয় বা এরকম না থাকে, কারণ তোমরা জানো যে এক্ষেত্রে অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ মেডিকেল অ্যাডমিশনে যেমন দেখা যাচ্ছে জিপিএ 5 অনেক বেশি বেড়ে যাবে, ফলে সেক্ষেত্রে তারা কি রুলস নিয়ে আসে, ফলে জিপিএর ব্যাপারটা শিথিল করার চেষ্টা করা উচিত আমার মনে হয়। তবে একটু বলে রাখি যে 24 ব্যাচ আসলে এবার যেভাবে দাবিটা আদায় করলা, যেটা আসলে কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং, যেটা সবাই বলতেছে যে এটা ব্ল্যাকমেইল করে দাবিটা আদায় করা হয়েছে, এবং এটা বেশিরভাগ স্টুডেন্টের মতামত না। হয়তো ভোট হইলে দেখা যাইতো যে পরীক্ষার পক্ষেই বেশি ভোট পড়তো, তো সেক্ষেত্রে আসলে ক্রেডিবিলিটিটা নষ্ট হইলো তোমাদের। ফলে ফিউচারে তোমরা যখন আন্দোলন করতে যাবা, এটা কিন্তু একটা ইফেক্ট ফেলবে। আমার মনে হয় যে ফিউচারে তো আন্দোলনের সফল হওয়ার সম্ভাবনাটা কমে গেল কিছুটা হইলেও এই একটা ঘটনার জন্য। আচ্ছা, আমাদের আপাতত কোনো এক্সাম ব্যাচ নাই, আমাদের 3টা নতুন ব্যাচ, সেকেন্ড টাইমারদের জন্য একটা, ফার্স্ট টাইমারদের জন্য একটা, আর প্রি মেডিকেল একটা ব্যাচ। 3টা ব্যাচেরই ক্লাস মোটামুটি কাছাকাছি টাইমে শুরু হবে, ঠিক আছে? আর ডিটেলস জানার জন্য মেডিলজি পেজে মেসেজ দিতে পারো বা আমাদের কল সেন্টার নাম্বারে কল দিতে পারো। আশা করি তোমরা সব রকম ডিটেলস পেয়ে যাবা। আমরা গতকাল সমানতা পর্যন্ত পড়ছিলাম, আমরা আসলে আজকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে পড়াশোনা করতে চাই। তো অ্যারোমেটিক, গতকাল আমরা কিন্তু অ্যারোমেটিক মানে যেই যৌগ, সেই অ্যারোমেটিক শব্দটা পড়ে আসছি। এখন আমরা একটু অ্যারোমেটিক যৌগ যারা, তাদের সংজ্ঞা দেখতে চাই। তাহলে প্রথম কথা, অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে কি? এখানে ডাবল বন্ড থাকবে, তাই না? এখানে ডাবল বন্ড মাস্ট থাকতে হবে। এবং তারা কারা? বেনজিন, বেনজিনের জাতক। অর্থাৎ তোমরা খেয়াল করো যে এটা হচ্ছে একটা বেনজিন C6H6। এখন এই বেনজিন থেকে যে যৌগগুলো তৈরি হয়, ধরো C6H6Cl6, তোমরা কি বলতে পারবে এই যৌগটার নাম কি? C6H6Cl6। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। বলো তো এই যৌগটার নাম কি? এবং বেনজিনের মতো এই যে অসম্পৃক্ত, এবং হাকেল নিয়ম মানে, হাকেল নিয়ম কি জিনিস আজকেই আমরা এটা পড়বো একটু পরে। তাহলে এই যে জৈব যৌগগুলা, তাহলে প্রথম কথা হচ্ছে অ্যারোমেটিক মানে হচ্ছে এরা চাকরিক হতে হবে। এরা কিন্তু চাকরিক হতে হবে, এরা চাকরিক হতে হবে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং এদের গঠনে, এই যে গঠনে কার্বন পরমাণু থাকবে। কি থাকবে ভাইয়া? কার্বন পরমাণু। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো যে টলুইনের কথা তোমরা বারবার পড়ে আসবা, এখানে একটু খেয়াল করো, অর্থোজাইলিন আছে। তো খেয়াল করো, এটা হচ্ছে আমার টলুইন, তাই তো? এই যে দেখো CH3, তাহলে বেনজিনের সাথে CH3 যুক্ত হলে সেটাকে কি বলে? টলুইন। তোমরা টলুইন বারবার পড়বা, এই জন্য একটু সংকেতগুলো খেয়াল করবা। মানে তোমার জৈব যৌগে একটু বলে রাখি, হাজার হাজার সংকেত আছে, হাজার হাজার সংকেত তোমাকে পড়তে হবে না, যেগুলো বলি অন্তত সেইগুলো অন্তত পড়বা। এখন একটু চলে আসো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তোমরা জানো যে জৈব যৌগ মানেই হাইড্রোকার্বন, তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে অ্যারিন বলে। কি বলে? অ্যারিন। তাহলে এই অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে অ্যারিন, আমরা সংক্ষেপে বলতে পারি। এখন একটু চলে আসো, আমরা এই জায়গাটা একটু দেখতে চাই। আচ্ছা, আমরা বই থেকে পড়ছি, আর যেটা যেটা দরকার হবে সেটা আমি লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলে আসো। এটা কিসের ক্লাস ভাইয়া? এটা অ্যাডমিশনের ক্লাস। মেডিকেল অ্যাডমিশনের জন্য জৈব যৌগ যেভাবে পড়তে হয় আমরা সেভাবেই পড়াচ্ছি। আচ্ছা, ক্লাস খুব লম্বা হবে না, আশা করি দ্রুতই ক্লাস শেষ হয়ে যাবে, একটু ধৈর্য ধরে সাথে থাকতে হবে। এখন একটু চলে আসো, আমরা টলুইনটা দেখে ফেললাম। এখন এই জায়গায় আমরা একটু দেখি, এই জাইলিনটার নাম হচ্ছে অর্থোজাইলিন। প্রথমত জাইলিনের সংকেতটা খেয়াল করো, এটা হচ্ছে সরি আমাদের দেখো এই যে জাইলিনটা, এই জাইলিনের অর্থ একটা দেখো, এই যে যৌগটা, ধরো এটা একটা বেনজিন, বেনজিনের এই যে পজিশনটা দেখো, পজিশন হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 6টা। এর মধ্যে 2 নাম্বার পজিশন যেটা, সেটা হচ্ছে অর্থ। তাহলে 4 নাম্বার পজিশনটা হচ্ছে মেটা, সরি প্যারা, আর 3 নাম্বার পজিশনটা হচ্ছে মেটা। তাহলে 2 নাম্বার পজিশনটা অর্থ, 4 নাম্বার পজিশনটা প্যারা, 3 নাম্বার পজিশন যেটা সেটা হচ্ছে মেটা। ফলে এটা হচ্ছে অর্থোজাইলিন। 2 নাম্বার পজিশনে যদি একটা CH3 মূলক যুক্ত থাকে, 3 নাম্বার পজিশনে যদি, যেহেতু এটা মেটা অবস্থান, ফলে 3 নাম্বার পজিশনে যখন CH3 মূলক যুক্ত,
তখন সেটাকে বলতেছি মেটাজাইলিন। এবং প্যারাজাইলিন যেটা 4 নাম্বার পজিশনে যদি একটা CH3 মূলক যুক্ত থাকে সেটা হচ্ছে প্যারাজাইলিন। অর্থাৎ জাইলিন মানে হচ্ছে এখানে দুইটা CH3 মূলক থাকবে, আর টলুইন মানে একটা CH3 মূলক থাকবে, জাইলিনে দুইটা। তো কত নাম্বার অবস্থানে CH3 মূলক যুক্ত তার উপর এটা কি অর্থোজাইলিন নাকি মেটাজাইলিন নাকি প্যারাজাইলিন এটা নির্ভর করছে। এখন একটা অর্থ অবস্থানে 2 নাম্বার অবস্থান মানে অর্থ অবস্থান, 4 নাম্বার অবস্থান মানে প্যারা, 3 নাম্বার অবস্থান মানে মেটা অবস্থান। এর মধ্যে অর্থ অবস্থান বা প্যারা অবস্থানে একটা মূলক যুক্ত হলে কি যৌগে কি চেঞ্জ আসে বা যৌগের প্রকৃতিতে কি চেঞ্জ আসে, বা মেটা অবস্থানে একটা মূলক যুক্ত হলে সেখানে যৌগের প্রকৃতিতে কি চেঞ্জ আসে, সেই ব্যাপারগুলো আমাদের আজকের ক্লাসে রয়েছে। আচ্ছা চলে আসো, আমরা একটু নিচের দিকে চলে আসি, আমরা একটু নিচের দিকে আসতে চাই। আচ্ছা আচ্ছা আমাদের এই পার্টটা সম্ভবত শেষ একটু। আচ্ছা এখন একটু চলে আসো, আমরা খুব চমৎকার একটা জায়গায় চলে আসছি। তাহলে আমরা অর্থ অবস্থান, মেটা অবস্থান এবং প্যারা অবস্থান কি সেই জায়গাটা বুঝতে পারলাম। এখন একটু চলে আসো, এই যে অ্যারোমেটিক যৌগ যাদেরকে আমরা বলছি, কারা অ্যারোমেটিক যৌগ এবং সেই যৌগগুলো কোথা থেকে পাওয়া যায়। অ্যারোমেটিক যে উৎস সেটা হচ্ছে কয়লা। অ্যারোমেটিক যৌগের উৎস কোনটা ভাইয়া? কয়লা। কয়লাকে ইংরেজিতে কোল, মানে কোল আর কয়লা একই জিনিস, কোল বা কয়লা। আর একটা উৎস আছে আলকাতরা। একটা কথা আছে, বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খায়, এটা হচ্ছে সেই আলকাতরা। আচ্ছা তাহলে কোল বা কয়লা এবং আলকাতরা এই যে এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস। এখন একটু বলে রাখি, এই কোল বা কয়লার পাতনেই আসলে আলকাতরা পাওয়া যায়, ফলে জিনিসটা আসলে সেম। আরো একটা আছে পেট্রোলিয়াম। তাহলে একটা হচ্ছে কোল বা কয়লা আর একটা হচ্ছে পেট্রোলিয়াম। আর কোল বা কয়লা থেকে পাওয়া যায় আলকাতরা। এখন এই জায়গাগুলো তোমাকে একটু খেয়াল করতে হবে। তুমি জাস্ট একটু চিন্তা করো, তোমার কাছে কয়লা আছে, সেই কোল বা কয়লা নিছো, সেই কয়লার পাতন করবা। পাতন করবা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 900 থেকে 1100। কি পাবা? আলকাতরা। আলকাতরা একটা নাম কিন্তু কোলটার। তাহলে কোল মানে হচ্ছে কয়লা, যেটা পাবা আলকাতরা। আলকাতরা একটা নাম কি বলছি? কোলটার। আচ্ছা আলকাতরা পেয়ে গেলা। এখন আলকাতরায় থাকে হচ্ছে 3 ধরনের পদার্থ। কিছু পদার্থ অম্লীয়, কিছু পদার্থ ক্ষারীয়, কিছু পদার্থ নিরপেক্ষ। পরবর্তীতে এইটা তুমি কিভাবে বের করবা? আবার আলকাতরাকে পাতন করবা। তাহলে এখানে আমরা বারবার যে কাজটা করি সেটা হচ্ছে পাতন করি। তাহলে প্রথমে কোলের পাতন করলা, পাইলা কোলটার। কত ডিগ্রিতে পাতন করলা? 900 থেকে 1100। কোলটারের পাতন করে তুমি কি পাবা? এই পদার্থগুলা পাবা। তাহলে আলকাতরার পাতনে তুমি যে পদার্থগুলা পাবা সেগুলো হচ্ছে লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল, সবুজ তেল এবং পিচ। এই 4টা পাবা। আচ্ছা একটু ঠিক আছে। এখন আসো আমরা এই চার্টটা একটু দেখতে চাই। আচ্ছা প্রথমে খেয়াল করো, এখানে আপেক্ষিক গুরুত্ব আছে। আপেক্ষিক গুরুত্ব মানে পানির তুলনায় এটি কতটুকু ঘন। অর্থাৎ লঘু তেল, দেখো লঘু তেল মানে পাতলা, লঘু মানে পাতলা, ফলে এটা পানির চেয়েও পাতলা। 0.97 ঘনত্ব। পানি যদি 1 হয় এটা 0.97, আর বাকিগুলা কিন্তু পানির তুলনায় ঘন বেশি। এখন আসো যে পাতন তাপমাত্রা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট লঘু তেল। তুমি সবসময় মনে রাখবা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট লঘু তেল। এবং এখানে তুমি কি কি পাচ্ছ? প্রথমে আলকাতরার পাতন করতেছো, যে পদার্থগুলো পাচ্ছ তার ভিতর খেয়াল করো কত ডিগ্রিতে পাতন করলে কি পাচ্ছ। 170 ডিগ্রিতে পাতন করলে লঘু তেল পাচ্ছ, 171 থেকে 230 পর্যন্ত মধ্যম তেল, আবার 30 থেকে 70 পর্যন্ত আবার ভারী তেল। অর্থাৎ টেম্পারেচার যত বাড়াচ্ছ তত এমন তেল পাচ্ছ যেটার আপেক্ষিক গুরুত্ব আরো বেশি। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লঘু তেল। লঘু তেলের সব পড়তে হবে, সব। আর মধ্যম তেল, ভারী তেল, সবুজ তেল, এই 3টার পড়তে হবে উপাদান কি পাওয়া যায়। অর্থাৎ মধ্যম তেলের পাতন করলে তুমি কি পাবা? তাহলে খেয়াল করো, তুমি আলকাতরাকে পাতন করতেছো, কত ডিগ্রিতে পাতন করতেছো তার উপর নির্ভর করতেছে তুমি কি পাবা। যদি 170-এ পাতন করো লঘু তেল পাবা। এই লঘু তেলে 1 2 3 4 5 6 7 ধরনের পদার্থ পাওয়া যায়। এর মধ্যে অম্লীয় কি, ক্ষারীয় কি আর নিরপেক্ষ কি সেইটা একটু জানতে হবে। দেখো প্রথম 3টা বেনজিন, টলুইন আর জাইলিন।
বেনজিন, টলুইন আর জাইলিন। একটু আগে আমরা টলুইনের সংকেত দেখছি, দেখো এটা হচ্ছে বেনজিন, তাই তো? বেনজিনের উপরে একটা যদি CH3 আসে সেটা হচ্ছে টলুইন, আর একটা CH3 আসলে সেটা হচ্ছে জাইলিন। তাহলে এই তিনটা যৌগ হচ্ছে নিউট্রাল, এই তিনটা হচ্ছে নিরপেক্ষ। কি বলছি? বেনজিন, টলুইন, জাইলিন হচ্ছে নিরপেক্ষ। পিরিডিন, থায়োফিন আর অ্যানিলিন, কি বলছি পরের তিনটা, পিরিডিন, থায়োফিন, অ্যানিলিন, এই তিনটা হচ্ছে ক্ষারীয়। এবং ফেনল, এটার আরেকটা নাম কার্বলিক অ্যাসিড। তোমরা জানো যে গ্রামে গঞ্জে সাপ তাড়াতে অনেকে ঘরে কার্বলিক অ্যাসিড রাখেন, কারণ কার্বলিক অ্যাসিড থাকলে ঘরে সাপ আসে না। তো সাপের উপদ্রব যে জায়গাগুলোতে আছে, ফলে এটার নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ফলে বোঝাই যাচ্ছে ফেনলটা হচ্ছে অম্লীয়, ফেনলটা অম্লীয়। বেনজিন, টলুইন, জাইলিন, ফেনলটা হচ্ছে অম্লীয়, বেনজিন, টলুইন, জাইলিন হচ্ছে, আমি জানি না যে প্রথমত তোমরা কোনো মানে কাউকে ফোন দেওয়ার জন্য অবশ্যই মেসেঞ্জারে তুমি যদি ফোন দিতে চাও তাহলে অবশ্যই একটু পারমিশন প্রয়োজন হয়, ভাই আমি আপনাকে কল দিতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি একবার কল দিয়ে ফেলছো, জরুরি দরকার, আমি কেটে দিচ্ছি, তাহলে তোমার অবশ্যই আবার ফোন দেওয়া উচিত না, তুমি বারবার ফোন দিচ্ছ। আর তুমি আমাকে তুমি আমাকে চিনোই না, মানে তোমার সাথে আমার কখনো পার্সোনালি কথাই হয় নাই, তুমি বারবার আমাকে মেসেঞ্জারে কল দিচ্ছ, কি বলবো বলো। এখন একটু চলে আসো, আমরা এই জায়গাটা বুঝতে পারছি। তাহলে মধ্যম তেলে আছে ফেনল, ক্রিসল, ন্যাপথালিন। এটা ফেক্রিন দিয়ে মনে রাখা যায়, নাম হচ্ছে ফেক্রিন। ফেতে ফেনল, ক্রি দিয়ে ক্রিসল, নথে ন্যাপথালিন, ফেক্রিন দিয়ে মনে রাখতে পারো। ভারী তেলে চলে আসো, এটা হচ্ছে কুকরিন। এটা কি বলছি ভাইয়া? কুকরিন। কুতে কুইনোলিন, ক্রিতে ক্রিসল, নথে ন্যাপথালিন, কুইনোলিন, ক্রিসল এবং ন্যাপথালিন। এখন চলে আসো সবুজ তেল। সবুজ তেলে আছে 3, সবুজ 3 পিস, সবুজ 3 পিস, ঠিক আছে? তো হয় না যে তুমি বিয়ে করছো, তো তোমার বউ তোমাকে বলছে আমার জন্য একটা সবুজ 3 পিস কিনে নিয়ে আসবা, তাইলে সবুজ 3, এই যে N3, হ্যাঁ ফিনান 3, তাইলে 3 দিয়ে মনে রাখবা। আর পিচে কি আছে? কোক কার্বন আছে, এটা এত গুরুত্বপূর্ণ না। তাহলে মধ্যম তেল হচ্ছে ফেক্রিন, ভারী তেল কুকরিন, সবুজ তেল 3 পিস, সবুজ 3 পিস। লঘু তেল যেটা দেখলাম প্রথম তিনটা, বেনজিন, টলুইন, জাইলিন, এই তিনটা হচ্ছে নিরপেক্ষ, পিরিডিন, থায়োফিন, অ্যানিলিন। এখানে আমি যেভাবে মনে রাখতাম, অ্যানি নামের একটা মেয়ে আর পৃথা নামের একটা মেয়ে, দেখো এই দুইজন হচ্ছে ক্ষারীয়, অ্যানি দিয়ে অ্যানিলিন আর পৃথা, পি দিয়ে হচ্ছে পিরিডিন, থাতে থায়োফিন। এই অ্যানি আর পৃথা এরা ক্ষারীয়, হ্যাঁ। আর এই বেডজা, সম্ভবত হিন্দি একটা শব্দ, বেডজা মানে বসে পড়, তো এই বেডজা হচ্ছে নিরপেক্ষ, আর ফেনল তো অম্লীয় অবশ্যই। তাহলে আশা করি লঘু তেলের আপেক্ষিক গুরুত্ব, পাতন তাপমাত্রা, লঘু তেল জিনিসটা পুরোপুরি পড়তে হবে। এখানে আমি যেটা পড়লাম সেটা হচ্ছে কোক বা কয়লার পাতনে তুমি পাবা হচ্ছে আলকাত্রা, আলকাত্রার পাতনে কত ডিগ্রিতে পাতন করতেছো তার উপর ভিত্তি করে তুমি লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল এগুলো পাবা। লঘু তেলের উপাদান কি, লঘু তেলের উপাদান 9 কোনটি, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে একটা আসা প্রশ্ন হচ্ছে, এটা পরে দেখাচ্ছি, নিচের কোনটি লঘু তেলের উপাদান নয়? আমাকে একটু বলো তো, এটা ডেন্টাল 18 সালে আসছে। প্রশ্নটা হচ্ছে এরকম, অ্যানিলিন, ক্রিসল, পিরিডিন, বেনজিন কোনটি লঘু তেলের উপাদান নয়? অ্যানিলিন, ক্রিসল, পিরিডিন, বেনজিন। ডেন্টাল 18 সালের প্রশ্ন, বলো তো, আমাকে অ্যান্সার করো। আচ্ছা এখন একটু চলে আসো, আমরা আলকাত্রা পেয়ে গেলাম, অলরেডি জানি যে আলকাত্রাকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে অম্লীয় কি কি পাওয়া যায়, নিরপেক্ষ কি কি পাওয়া যায়, ক্ষারীয় কি কি পাওয়া যায়, এটা পড়া শেষ। এখন একটু চলে আসো ভাইয়া, এখানে পড়া কিন্তু এখনো শেষ হয় নাই। লঘু তেলকে পাতন করলে, তাহলে লঘু তেল মানে আলকাত্রাকে পাতন করলে 170 ডিগ্রিতে লঘু তেল পাইলা, নো প্রবলেম। এখন আসলে লঘু তেল থেকে কি পাবা? দেখো লঘু তেলকে যদি 70 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করো বাবা 90% বেনজল, এটা কিন্তু বেনজিন না, 90% বেনজল। এটা হচ্ছে 70 থেকে 110 ডিগ্রি। বেনজলে কি উপাদান আছে 90% বেনজলে, এটা তোমাকে জানতে হবে। এখন একটু চলে আসো, এই যে 90% বেনজল, এটাকে 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে তুমি পাবা 99% বেনজিন। তাহলে আবারও একটু খেয়াল করো যে পাতনে কোনটার পরে কোনটায় যাচ্ছ। লঘু তেলকে 70 থেকে 110 ডিগ্রিতে পাতন করলে পাবা 90% বেনজল, আবার 90% বেনজলকে 80 থেকে 82 থেকে পাতন করলে পাবা বেনজিন, 99% বেনজিন।
এখন একটু চলে আসো, আমরা নিচের দিকে চলে আসবো। আচ্ছা, এইখানে একটা লাইন আছে হিম মিশ্রণ। হিম মিশ্রণ কি জিনিস একটু খেয়াল করো। সোডিয়াম ক্লোরাইড 1:3 আর বরফ পানি হচ্ছে 3, এটার যে মিশ্রণ এটা হচ্ছে হিম মিশ্রণ। এই মিশ্রণটা হচ্ছে হিম মিশ্রণ। তাহলে এই হিম মিশ্রণের সংযুক্তি যেন আমরা একটু জানি, এটা যেন ভুল না হয়। চলে আসো, আমরা একটু নিচের দিকে চলে আসতে চাই। আমরা একটু আগে দেখে আসলাম 90% বেনজল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে পাবো, একটু কমেন্ট করে বলো তো। আমরা আরেকটা যৌগ দেখতে চাই 50% বেনজল, এটা 110 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস পাতন করলে পাওয়া যায় 50% বেনজল। আমাকে বলতে হবে 90% বেনজল পাওয়া যায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে। তাহলে এই তাপমাত্রায় পাতন করলে পাচ্ছ 50% বেনজল, সেটার উপাদান কি? এখন একটু চলে আসো, তুমি এর আগে 90% বেনজল তো পাইছো, কেমনে পাওয়া যায় জানো। এখন আবার 50% বেনজল পাইলা 110 থেকে 140 ডিগ্রিতে, এই দুটাকে একসাথে 108 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে পাবা টলুইন। তাহলে খেয়াল করো, লঘু তেল থেকে তুমি বেনজিন পেতে পারো, লঘু তেল থেকে তুমি টলুইন পেতে পারো। লঘু তেল থেকে বেনজিন পাওয়া সম্ভব, লঘু তেল থেকে টলুইন পাওয়া সম্ভব। তো লঘু তেল থেকে 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি বেনজিন পাবা, এখানে অবশ্যই 90% বেনজল থেকে বেনজল। আর 108 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি টলুইন পাবা, এখানে 90% বেনজল প্লাস 50% বেনজল, প্লাস 50% বেনজল। তাহলে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি লঘু তেল থেকে। তাহলে আমরা কোনটার পরে কোনটা পাইলাম? কয়লা থেকে পাইলাম আলকাতরা, আলকাতরা থেকে পাইলাম লঘু তেল, লঘু তেল থেকে পাইলাম 90% বেনজল বা 50% বেনজল, সেখান থেকে আমরা বেনজিন পাবো বা টলুইন পাবো, সেখান থেকে আমরা বেনজিন পাবো বা টলুইন পাবো। আমরা আশা করি এই জায়গাটা বুঝতে পারছি। দেখো, একটু আগে আমি তোমাকে বলতেছিলাম যে গ্যামাক্সিনের কথা, এটা আসছে হচ্ছে ডেন্টাল 8 সালে, সেটা হচ্ছে কোনটা গ্যামাক্সিনের রাসায়নিক সংকেত। ফলে এই জায়গাতে খুব বিখ্যাত জিনিসগুলো আসে। দেখো, লঘু তেলের উপাদান খুবই ফেমাস একটা জিনিস। এরপরে আমরা যখন বিক্রিয়া আসবো তখন তুমি দেখতে পারবা। চলো আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে আসো, বেনজিন প্রস্তুত প্রণালী। তাহলে একটু আগে আমরা লঘু তেল থেকে কিভাবে বেনজিন পাইলাম সেটা তো দেখলাম। এখন আসো, বেনজিন কিভাবে আসলে বিভিন্নভাবে প্রস্তুত করা হয় সেটা আমরা একটু দেখি। এটা একটু একসাথে দেখি। বেনজিন প্রস্তুত প্রণালী যেটা, সেটা আসলে আমি একটু একসাথে লিখতে চাই, ঠিক আছে? দেখো, প্রথমত ধরো এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, এটা বেনজিন আর এটা হচ্ছে অ্যাসিড, জিনিসটাকে একসাথে বলা হয় বেনজোইক অ্যাসিড। ধরো এই H সরায় যদি একটা সোডিয়াম আনো, এই জিনিসটাকে বলা হয় বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। কি বলা হয়? বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় সোডা, আর ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় লাইম। দুইটাকে একসাথে বলে সোডা লাইম। তাহলে দুইটাকে একসাথে বলে সোডা লাইম। আর এটা হচ্ছে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। এই দুটাকে উত্তপ্ত করলে পাওয়া যায় বেনজিন। এখানে একটু বলে রাখি, এখানে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া হয়, ডি কার্বক্সিলেশন, অর্থাৎ এখানে বেনজিনে কার্বনের পরিমাণ কমে যায়। যে পদার্থটা তৈরি হচ্ছে সেখানে কার্বনের পরিমাণ কমে যায়, কারণ এখানে ডি কার্বক্সিলেশন মানে কার্বন কমায় ফেলা হয়। আশা করি এটা বুঝতে পারছি। তোমরা জানো যে ধরো এইটা বেনজিনের উপরে ওইস আসলে সেই যৌগটাকে বলে ফেনল। ফেনল এবং জিঙ্ক গুঁড়া, এই মিশ্রণকে উত্তপ্ত করলেও পাওয়া যায় হচ্ছে বেনজিন। আমি আর লিখতেছি না। ফেনল এবং জিঙ্ক গুঁড়া এই মিশ্রণকে উত্তপ্ত করলে পাওয়া যায় বেনজিন। তোমরা জানো যে CH ট্রিপল বন্ড CH, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। এই যৌগটার নাম কি? অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিনকে যদি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো এবং এখানে যদি খুবই শক্তিশালী একটা প্রভাবক আয়রন থাকে এবং অ্যাসিটিলিনকে 450, দেখো প্রভাবকটা শক্তিশালী এবং অনেক বেশি তাপমাত্রা, তাহলে তুমি কি পেয়ে যাবা? পেয়ে যাবা বেনজিন। তাহলেও তুমি পেয়ে যাবা ভাইয়া বেনজিন। তাহলে এই জায়গাগুলো আমরা একটু মনে রাখতে চাই, ঠিক আছে? এরপরে চলে আসো, আমরা আরেকটা জিনিস দেখি। সেটা হচ্ছে দেখো, এইটা বেনজিন, আর নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন যখন ট্রিপল বন্ড দিয়ে যুক্ত থাকে,
এটাকে বলা হয় ডায়াজোমূলক, এটাকে বলা হয় ডায়াজোমূলক। তো এই যে N2 আর Cl, এই যৌগটাকে বলা হয় ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম ক্লোরাইড। খেয়াল করো, ফলে আমি যদি এরকম লিখি বেনজিন আর উপরে N2Cl, এই যৌগের নাম কি হবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যৌগের নাম হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখান থেকে পাওয়া যায় বেনজিন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে এছাড়া C6H5 MgCl, এই যৌগের নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এখানে লেখার জায়গা নাই তাই আমি লিখতেছি না, পাশে লিখলাম গ্রিগনার্ড বিকারক। এখান থেকেও পাওয়া যায় বেনজিন। তাহলে খেয়াল করো ভাইয়া, আমরা ফার্স্টে পাইলাম ফেনল এবং জিঙ্ক গুঁড়া, পেয়ে গেলাম বেনজিন। বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং সোডা লাইম, পেয়ে গেলাম বেনজিন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় পেয়ে গেলাম বেনজিন। আচ্ছা, এরপরে অ্যাসিটিলিন আয়রন প্রভাবক 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেয়ে গেলাম বেনজিন। ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে পেলাম বেনজিন। গ্রিগনার্ড বিকারক থেকে পেয়ে গেলাম বেনজিন। তাহলে এই যে বেনজিন তৈরির এই 5টা বিক্রিয়া তোমাকে একটু একসাথে লিখাই দিলাম, কারণ বইতেও আছে। তো এই 5টা বিক্রিয়া তোমাকে একটু জানতে হবে। একটু বলে রাখি, তোমাকে সব বিক্রিয়া জানতে হবে না। তোমাকে এই বইয়ের যে বিক্রিয়া আছে হয়তো তার 10% বিক্রিয়া জানতে হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। কোন বিক্রিয়াগুলো জানতে হবে সেটা বলে দিব, তো যা বলে দিচ্ছি এগুলো যেন তুমি জানো। আচ্ছা, তাহলে এই 5টা বিক্রিয়া বা এই 5টা বিক্রিয়ার মাধ্যমে আসলে বেনজিন পাওয়া সম্ভব। এই 5টা বিক্রিয়ার মাধ্যমে বেনজিন পাওয়া সম্ভব। এই 5টা বিক্রিয়া আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এখানে আসলে এই 5টা বিক্রিয়ার কথাই বলা আছে। তো বেনজিন কিভাবে পাবো সেটা আমরা দেখলাম। এখন আমরা টলুইন দেখতে চাই। আমরা বেনজিন পেলাম, এখন আমরা টলুইন পেতে চাই। তো টলুইন পাওয়ার খুব বিখ্যাত একটা বিক্রিয়া হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। এখানে একটু বলে রাখি, 2টা বিক্রিয়া আছে, একটা নাম উডস আর একটা আছে উডস ফিটিক। একটু মনে রাখতে হবে, উডস ফিটিক বিক্রিয়ায় তৈরি হয় টলুইন। টলুইন কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ। আর উডস বিক্রিয়ায় তৈরি হয় উচ্চতর অ্যালকেন। এটা একটা অ্যালিফ্যাটিক যৌগ। খেয়াল করো, উডস বিক্রিয়ায় তৈরি হচ্ছে উচ্চতর অ্যালকেন, যেটা একটা অ্যালিফ্যাটিক যৌগ। উডস ফিটিক বিক্রিয়ায় তৈরি হচ্ছে টলুইন, যেটা একটা অ্যারোমেটিক যৌগ। 2টা বিক্রিয়াই কমন আসলে। যেমন 2টা বিক্রিয়াতেই ধাতব সোডিয়াম লাগে, 2টা বিক্রিয়াতেই হচ্ছে কি বলা যায়, C3Cl লাগে ধরে নাও, অ্যালকাইল হ্যালাইড লাগে। 2টা বিক্রিয়াতেই ধাতব সোডিয়াম লাগে, 2টা বিক্রিয়াতে অ্যালকাইল হ্যালাইড লাগে। তাহলে পার্থক্য কোথায়? উডস বিক্রিয়ায় একটা CH3Cl এখানে আমরা ইউজ করি, আর উডস ফিটিক বিক্রিয়ায় আমরা ইউজ করি হচ্ছে ক্লোরোবেনজিন। এটা হচ্ছে ডিফারেন্স। ফলে উডস ফিটিক বিক্রিয়া আমরা ইউজ করতেছি ক্লোরোবেনজিন, এখানে CH3Cl। ফলে খেয়াল করো, এখানে 2টা CH3 আছে। এখানে কয়টা CH3 আছে? 2টা CH3। ফলে এই 2টা CH3 থেকে পাওয়া যায় একটা অ্যালকেন। উচ্চতর অ্যালকেন কেন বলতেছি? কারণ খেয়াল করো, এখানে একটা কার্বন আছে, কিন্তু আমি এখানে যে অ্যালকেনটা পাচ্ছি সেখানে 2টা কার্বন আছে। ফলে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। দেখো, তুমি বলতে পারো ভাই এখানে তো আরেকটা CH3Cl আছে, এটা হচ্ছে সূত্রেরটা। হ্যাঁ, এটা সূত্রেরটা, এখানেও তো CH3Cl আছে, এটা বাদ। মানে এখানে আমি একটা কার্বন, সেখান থেকে আমি পাচ্ছি 2টা কার্বন। ফলে আমার উচ্চতর অ্যালকেন পেলাম, আমার কার্বন সংখ্যা দ্বিগুণ হলো। তাহলে কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়? উডস বিক্রিয়ায়। আর উডস ফিটিক বিক্রিয়ায় কোনটা তৈরি হয়? টলুইন তৈরি হয়। উডস ফিটিক বিক্রিয়ায় কোনটা তৈরি হয়? এই বেনজিন সাইকেলটা আর এই CH3টা। ফলে এই যৌগটা হচ্ছে আমার টলুইন। ফলে উডস ফিটিক এবং উডস বিক্রিয়ার ডিফারেন্সটা কি আমরা আশা করি বুঝতে পেরেছি। উডস ফিটিক এবং উডস বিক্রিয়ার ডিফারেন্সটা আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? এটা একটু বলো সবার কাছে ক্লিয়ার কিনা। আচ্ছা, এখন আমরা এই জায়গাটা একটু দেখতে চাই, পেট্রোলিয়াম থেকে বেনজিন এবং টলুইন উৎপাদন। একটা জিনিস খেয়াল করো, পেট্রোলিয়াম কিন্তু একটা অ্যালিফ্যাটিক যৌগ। আমি রিপিট করতেছি, পেট্রোলিয়াম একটা অ্যালিফ্যাটিক যৌগ। আর তুমি পেট্রোলিয়াম থেকে যে বেনজিনটা পাচ্ছ বা টলুইনটা পাচ্ছ, এটা একটা অ্যারোমেটিক যৌগ। অর্থাৎ তুমি একটা অ্যালিফ্যাটিক যৌগ থেকে একটা অ্যারোমেটিক যৌগ তৈরি করতেছো। এই যে অ্যালিফ্যাটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ তৈরির প্রক্রিয়া, এটাকে বলা হয় অ্যারোমেটিকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াকে বলা হয় অ্যারোমেটিকরণ বিক্রিয়া বা
রিফর্মিং বিক্রিয়া। এই বিক্রিয়ায় যেহেতু অ্যালিফ্যাটিক যৌগ বা এটাকে বলা হয় মুক্ত হাইড্রোকার্বন, কি বলা হয়? মুক্ত হাইড্রোকার্বন। এই মুক্ত হাইড্রোকার্বন থেকে পাওয়া যায় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। মুক্ত হাইড্রোকার্বন থেকে পাওয়া যায় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এখানে যারা আসছো আমাকে একটু বলো তো, এখানে আচ্ছা কেউ কোনো কোশ্চেন করছো? এখানে যারা আসছো একটু বলো তো যে এখানে কি তোমরা বন্যা কবলিত এলাকার কেউ আসো কিনা, বা কি অবস্থা? একটু খুবই বাজে অবস্থা। আমি আজকে মানে নিজে আসলে যেতে পারতেছি না। আমি আসলে একবার চিন্তা করলাম যে আমি যাব, পরে আমি আসলে এর আগে আমি ত্রাণ দেওয়ার অভিজ্ঞতা আমার খুব ভালো না। যখন কয়েকদিন আগে বাচ্চারা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিল, তখন আমরা মিডিওলজির পক্ষ থেকে দিলাম। সেখানেও আসলে দেখা যায় যে মানে অর্গানাইজিং যে ব্যাপারটা হুট করে যে আসলে দেওয়াটা খুব টাফ। আর ওই এলাকা যেহেতু পরিচিত না, তখন চিন্তা করলাম যে আমরা 3-4 জন গেলে আসলে বুঝতে পারবো না কোথায় দিতে হবে, কাকে দিতে হবে। তো আমি যেটা করছি যে আমি আজকে মোট 3টা প্রতিষ্ঠানকে মোটামুটি মানে সাদাব নক দিল, সাদাবকে কিছু দিলাম, এরপর হচ্ছে আল সুন্নাহ ফাউন্ডেশনে কিছু দিলাম, আরেকটা প্রতিষ্ঠান তাদেরকে কিছু দিলাম। 3টা প্রতিষ্ঠানে আমি আলাদা আলাদা করে আর কি আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হলো যে তারা যদি দেয় তাহলে তারা হয়তো আরো বেটার, মানে তাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে কিভাবে দিতে হয়, কোথায় দিতে হয়, তারা খুব ভালো নলেজটা আসছে, ফলে তাদেরকে দিলে হয়তো ব্যাপারটা ভালো বন্টন হবে। তো এই চিন্তা থেকে তো দেখা যাক, আমরা আশা করি যে খুব দ্রুতই আসলে উন্নতি হবে। আমার খুব খারাপ লাগলো, তোমরা দেখছো যে আমি আমার নিজের প্রোফাইলে একটা শেয়ার করছি যে ইন্ডিয়ান মিডিয়া কতটা মানে নিম্ন রুচির, নিম্ন মানসিকতার হতে পারে, যে বাংলাদেশের মানুষ বন্যায় হাবুডুবু খাচ্ছে। আমি তো এটা কল্পনাও করতে পারি না, শুধুমাত্র বাংলাদেশ না, যে কোনো দেশ পৃথিবীর, ইন্ডিয়া সহ, যে কেউ খুব বাজে অবস্থার ভিতর আছে আর আমি এটা নিয়ে মক করতেছি, মজা করতেছি। এটা আমার কল্পনারও বাইরে। সেখানে একটা মিডিয়ার কিন্তু একটা দায়িত্ব আছে। মানে ধরো একজন মানুষ একটা কথা বলে ফেলতে পারে, কিন্তু একটা মিডিয়া এটা পারে না। তো যাই হোক, সবকিছু মিলায় সৃষ্টিকর্তার কাছে চাওয়া ছাড়া আর কিছু নাই। সবাই দোয়া করো এবং যার যার সামর্থ্য আছে যদি যেভাবে পারো একটু চেষ্টা করো। আমিও আমার এন্ড থেকে যতটা পারা যায় সেটা করার চেষ্টা করতেছি। এবং আমরা হচ্ছে বলছিলাম যে আমাদের যে পেইড ব্যাচগুলা, এবার গোল্ড ডিগার্সের পেইড ব্যাচগুলো, এর আয়ের লভ্যাংশের 10% আমরা হচ্ছে যারা কোটা আন্দোলনে, যেহেতু কোটা আন্দোলনে আমি দেখলাম যে এখন মোটামুটি একটা ভালো সোর্স পাওয়া যাচ্ছে, আমরা কিছু হেল্প করছি। তো তারপর চিন্তা করছি যে আমাদের যে টাকাটা থাকবে সেটা আমরা বন্যা পীড়িত বা যে কোনো জায়গায় হোক, আমরা আমাদের আয়ের যে 10% সেটা আসলে দিব। তো এই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে এবং তোমাদের ভিতর যদি কেউ থাকো, হ্যাঁ, তোমাদের ভিতর যদি কেউ থাকে যে খুবই খারাপ অবস্থা, আমাকে একটু ইনবক্সে নক দিতে পারো। আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে হেল্প করার। যদি কেউ তো থাকো যে হ্যাঁ আমাদের এলাকার ভাইয়া আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, এই সমস্যা, আমাকে একটু নক দিও। হ্যাঁ, সেটা কোর্সের ক্ষেত্রে হতে পারে, বই কিনে দিয়ে হতে পারে, যে কোনো হেল্পে আমাকে একটু নক দিও। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। আমরা অ্যারোমেটিক, আচ্ছা আসো আমরা অ্যারোমেটিকরণ চলে আসি। অ্যারোমেটিকরণ মানে পেট্রোলিয়াম থেকে তুমি বেনজিন বা টলুইন বা অ্যারোমেটিক যৌগ পাবা, এটা হচ্ছে অ্যারোমেটিকরণ বিক্রিয়া। তাহলে একটু চলে আসো, এখানে কি পাওয়া যায় একটু দেখো। পেট্রোল বা গ্যাসোলিনে এন হেক্সেন, এন হেপটেন, এন অকটেন এইগুলা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা একটু চলে আসো, আমরা নিচের দিকে চলে আসতে চাই। এই যে প্রভাবকের উপস্থিতিতে এই যে বিক্রিয়াটা আমরা করতেছি, এটাকে অ্যারোমেটিকরণ বা রিফর্মিং বিক্রিয়া বলে, এতটুকু জানলে চলতেছে। এখন এই জায়গাটা চলে আসি, তোমরা জানো কিনা যে এইখান থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, এইটা আসছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, যে বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত। তাহলে এই জিনিসগুলা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই জায়গাটাই তোমাকে কিভাবে পড়তে হবে, এই জায়গা থেকে যেহেতু প্রশ্ন আসছে, এখানে আর কি কি আছে চলো আমরা একটু দেখি।
তাহলে আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব তো ফার্স্টেই জানবো 139 ন্যানোমিটার। এখানে একটু বলি যে সিঙ্গেল বন্ডে আমরা গতকাল পড়ছিলাম, একটা চার্ট পড়ছিলাম না, সেখানে দেখছিলাম সিঙ্গেল বন্ডের দূরত্ব হচ্ছে কার্বন কার্বন, আর ডাবল বন্ডে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার। এই দুইটা ইম্পর্টেন্ট। সাথে সাথে একটু চলে আসো 6টা sp2 সংকরিত, তাহলে বেনজিনের সংকরণ কি এইটাও পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এইটা আসছে, আসলে বাকিগুলা এই তিনটা আসার সম্ভাবনা রয়েছে। এইভাবে আসলে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা একটু এই জায়গায় আসলে চমৎকার কিছু ব্যাপার আছে যে ইলেকট্রোফিলিক বিক্রিয়া বা নিউক্লিওফিলিক বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো কি জিনিস। ইলেকট্রোফিলিক বিক্রিয়া, ইলেকট্রোফিলিক বিক্রিয়া, এখানে একটু বলে রাখি এইটা তো একটা বিক্রিয়া, আবার নিউক্লিওফিলিক বিক্রিয়া এটা তো একটা ব্যাপার। আবার কিছু এইগুলো হচ্ছে বিক্রিয়া, আর তুমি এরপরে ইলেকট্রোফাইল কি পড়বা, ইলেকট্রোফাইল হচ্ছে যৌগ, বা নিউক্লিওফাইল এগুলো হচ্ছে যৌগ। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল হচ্ছে যৌগ, আর এগুলো বিক্রিয়া। এখন আমাদের একটু জানতে হবে কারা ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয় আর কারা নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়। এখানে তার আগে একটু বলে রাখি ইলেকট্রোফিলিক বিক্রিয়াও দুই রকম, ইলেকট্রোফিলিক বিক্রিয়াও দুই রকম, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে আরো দুই রকম বিক্রিয়া হয়, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে একটু চলে আসো আপাতত একটু লিখে নাও যে যদি সিগমা বন্ধন থাকে, যদি সিগমা বন্ধন থাকে তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, যদি পাই বন্ধন থাকে তাহলে সংযোজন বিক্রিয়া হবে। আমি রিপিট করতেছি, যদি সিগমা বন্ধন থাকে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, যদি পাই বন্ধন থাকে তাহলে সংযোজন বিক্রিয়া হবে। প্রথমে তো এইটা লিখে নাও, এরপরে চলে আসো যদি কার্বনের সাথে কার্বন যুক্ত থাকে, কার্বন ও কার্বন এভাবে লিখো, কার্বন ও কার্বন, তাহলে ইলেকট্রোফিলিক বিক্রিয়া হবে। আর যদি কার্বনও অন্য মৌল যুক্ত থাকে, মানে কার্বন বাদে অন্য কোনো মৌল, তাহলে নিউক্লিওফিলিক বিক্রিয়া হবে। তাহলে কি বলছি, আমরা যৌগ দেখলে বাকিটা বুঝতে পারবো। ধরো যৌগটা হচ্ছে CH3Cl, CH3Cl এই যৌগটা, এটার গঠনটা কিরকম চলো একটু দেখি। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে কার্বনের সাথে ক্লোরিন যুক্ত, কার্বনের সাথে কি যুক্ত, ক্লোরিন যুক্ত, এবং কি দিয়ে যুক্ত, সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত। যেহেতু এখানে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড মানে কিন্তু সিগমা বন্ধন, তো সিগমা বন্ধন আছে, ফলে এটা দিবে প্রতিস্থাপন বিক্রিয়া। এই যৌগটা কি বিক্রিয়া দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। দেখো কার্বনের সাথে অন্য মৌল যুক্ত আছে, অন্য মৌল যুক্ত থাকলে দিবে নিউক্লিওফিলিক বিক্রিয়া। ফলে এই যে যৌগটা, এই যৌগটা দিবে হচ্ছে প্রতিস্থাপন, মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মানে নিউক্লিওফিলিক আগে বলতে হয়, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, আবার ধরো একটা যৌগ আছে, এই যে যৌগটা CH3CO CH3, হ্যাঁ, তো এটার গঠনটা কি রকম, CH3 CH3, কার্বনের 4টা হাত। এখানেও খেয়াল করো কার্বনের সাথে অক্সিজেন যুক্ত এবং ডাবল বন্ড দিয়ে যুক্ত। তাহলে বলো তো এরা কি বিক্রিয়া দিবে, কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড দিয়ে যুক্ত, আমাকে বলতে হবে এরা কি বিক্রিয়া দিবে, কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড দিয়ে যুক্ত থাকলে তারা কি বিক্রিয়া দিবে একটু বলো। তো সেই হিসেবে খেয়াল করো বেনজিনের ক্ষেত্রে তুমি জানো, বেনজিনের ক্ষেত্রে তুমি জানো যে বেনজিনের কি বিক্রিয়া দেওয়া উচিত, বেনজিনের ক্ষেত্রে কি বিক্রিয়া দেওয়া উচিত আমাকে একটু বলো তো। বেনজিনের আসলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেওয়া উচিত। বেনজিনের আসলে দেখো, বেনজিনে কার্বনের সাথে কার্বন যুক্ত না, বেনজিনের সাথে কার্বন ডাবল বন্ড দিয়ে যুক্ত, ফলে বেনজিনের আসলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেওয়া উচিত। তবে বেনজিনটা মনে রাখবে ডিফারেন্ট। আচ্ছা, কেন ডিফারেন্ট সেটাও আসলে ব্যাখ্যা আছে, মানে কোনো কিছু হুদাই ব্যতিক্রম হয় না, কিন্তু আপাতত তুমি জেনে রাখো যে বেনজিন আসলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়।
ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে কি বললাম, বেনজিন ইলেকট্রোফিলিক, তাহলে এই যে কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড দিয়ে যুক্ত, তাহলে এরা কি বিক্রিয়া দিবে ভাইয়া? এরা দিবে হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এরা দিবে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। আর বেনজিন কি দিবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আসলে বেনজিন কি কি বিক্রিয়া দেয় আমরা কি জানি? বেনজিন আসলে, চলো আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের প্রিয় বেনজিন। বেনজিন দেয় হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ফ্রি রেডিক্যাল সংযোজন, বিক্রিয়া। তাহলে বেনজিন দেয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া। আমরা প্রথমে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি কি সেটা দেখতে চাই। 4টা বিক্রিয়া, তুমি হ্যাঁ, না, ফ্রি, সা, এই শব্দটা দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, না, তোমাকে বলছে হ্যাঁ, তারপর বললো না, না, হ্যাঁ, না, তারপর বললো ফ্রি, তারপর সা। তাহলে হ্যাঁ, না, ফ্রি, সা। তাহলে বেনজিন হ্যাঁ দিয়ে হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া দেয়, হ্যালোজেনেশন। এবং এখানে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। না দিয়ে বেনজিন নাইট্রেশন বিক্রিয়া দেয়। এই নাইট্রেশন বিক্রিয়ায় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ হয়। ফ্রি দিয়ে হচ্ছে বেনজিন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দেয়। এখানে একটা খেয়াল করো, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ হয়। একটা জিনিস খেয়াল করো, এর আগে আমরা টলুইন তৈরির একটা বিক্রিয়া দেখে আসছি, উডস ফিটিক, 2টা অক্ষর মানে 2টা শব্দ। এখানে দেখছি ফ্রিডেল ক্রাফট, এরকম 2টা শব্দের কোনো বিক্রিয়া যদি দেখো তাহলে বুঝবা যে এটা টলুইন তৈরি হবে। তাহলে উডস ফিটিক কি তৈরি হবে? টলুইন। ফ্রিডেল ক্রাফট কি তৈরি হবে? টলুইন। তাহলে খেয়াল করো, বেনজিনের হ্যালোজেনেশন ও টলুইন, সরি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ফ্রিডেল ক্রাফট ও অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, কিন্তু ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় তৈরি হচ্ছে টলুইন। আর সা দিয়ে সালফোনেশন, সা দিয়ে হচ্ছে বেনজিনের সালফোনেশন। সালফোনেশনে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। খেয়াল করো, আমি তাপমাত্রাতে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। কেন? কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু তাপমাত্রা থেকে ভালোই প্রশ্ন আসে। তাহলে যদি আমি কোনোটায় গুরুত্ব দিই তাহলে বুঝবা যে এই জায়গা থেকে অনেক বেশি প্রশ্ন হয়, এই জন্য আমি এই জায়গাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। তাহলে তাপমাত্রা থেকে কিন্তু বিভিন্ন সময় বারবার প্রশ্ন আসে, এই জায়গাটা যেন আমরা একটু মনে রাখি। হ্যাঁ, তাহলে আমরা 4টা বিক্রিয়া দেখলাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের, হ্যাঁ, না, ফ্রি, সা, হ্যালোজেনেশন, নাইট্রেশন, ফ্রিডেল ক্রাফট আর সালফোনেশন। হ্যালোজেনেশন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, নাইট্রেশন 60 ডিগ্রি, ফ্রিডেল ক্রাফট অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং তৈরি হচ্ছে টলুইন। সালফোনেশনে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়াটা হচ্ছে। এখন আমরা ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া দেখতে চাই। এই যে ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া, এই ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়ায় হচ্ছে তুমি 3টা বিক্রিয়া হয়, তুমি HOX, হক্স দিয়ে মনে রাখতে পারবা। HOX অর্থাৎ বেনজিন 3টা বিক্রিয়া দিচ্ছে, বেনজিনের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া। তো খেয়াল করো, বেনজিন তো তুমি জানো C6H6, এর সাথে যদি 3টা হাইড্রোজেন যুক্ত হয় তাহলে কি তৈরি হবে বলো তো? C6H12। তাহলে 3টা হাইড্রোজেন যুক্ত হলে তৈরি হবে C6H12। এই যৌগের নাম হচ্ছে সাইক্লোহেক্সান। এই যৌগের নাম সাইক্লোহেক্সান। আচ্ছা, এই সাইক্লো নামের বেশ কিছু যৌগ তুমি দেখে আসছো না গতকাল ক্লাসে? বলো তো, সাইক্লো যৌগ যারা, তারা আসলে কি রকম যৌগ বলো? গতকাল আমরা পড়লাম না? বলো, সাইক্লো যুক্ত যৌগগুলা কোন, মানে ওই যে আমরা অ্যালিফ্যাটিক অ্যারোমেটিকের যে পার্ট, মানে কি বলা যায়, ধরন পড়লাম, এখানে কোন ধরনের যৌগ সাইক্লো যুক্ত যারা? চলে আসো, বেনজিনের সাথে ওজোন সংযোজন, C6H6 এর সাথে ওজোন যুক্ত হলো, এখানে তৈরি হলো এই যৌগটা CHO। তো এই যে CHO এই যৌগের নাম হচ্ছে গ্লাইঅক্সাল। এই যৌগটার নাম, আচ্ছা তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে, ওয়েবসাইটেও এক্সাম হচ্ছে, বীরমুগ্ধের যে ব্যাচটা ফ্রি ব্যাচ সেখানে এক্সাম হচ্ছে, সাথে সাথে হচ্ছে আজকে কিন্তু আমি
গ্রুপে এবং পেজে টেস্ট মজের লিঙ্কও দিয়ে দিচ্ছি, সেখানেও এক্সাম দিতে পারবা। গতকাল যে ক্লাস হয়েছে সেটার উপর আজকে এক্সাম হয়েছে, আজকে যে ক্লাস হচ্ছে সেটার উপর কিন্তু কালকে আবার এক্সাম হবে, সেটার উপর আগামীকাল আবারও কিন্তু এক্সাম হবে, ঠিক আছে? ফলে তোমাদের কিন্তু ক্লাসগুলা করতে বলা হচ্ছে। এখন একটু চলে আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি C6H6 প্লাস হ্যালোজেন, হ্যাঁ, বা আমরা ক্লোরিন দেখতে পারি, তিনটা ক্লোরিন কি তৈরি হবে বলো তো? C6H6Cl6। আচ্ছা আমাকে একটু করে বলতে পারবা C6Cl6 এই যৌগটার নাম কি? C6Cl6 এই যৌগটার নাম কি বলো তো? আচ্ছা তাহলে আমরা যেটা পাইলাম C6H6Cl6 যেটাই দেখাচ্ছিলাম এটা হচ্ছে গ্যামাক্সিন, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। এই গ্যামাক্সিনটা কি কাজে ব্যবহৃত হয়? এটা একটা জীবাণুনাশক, এটা হচ্ছে একটা জীবাণুনাশক, এটার নাম হচ্ছে একটা জীবাণুনাশক, জীবাণুনাশক। খেয়াল করো তাহলে হক্স, হাইড্রোজেন সংযোজন, ওজোন সংযোজন, হ্যালোজেন সংযোজন বা ক্লোরিন সংযোজন। আচ্ছা হাইড্রোজেন সংযোজনে তৈরি হচ্ছে সাইক্লোহেক্সেন, ওজোন সংযোজনে তৈরি হচ্ছে গ্লাইঅক্সাল, আর হ্যালোজেন সংযোজনে তৈরি হচ্ছে গ্যামাক্সিন বা যেটা একটা জীবাণুনাশক। গ্যামাক্সিন যেটা একটা জীবাণুনাশক, গ্যামাক্সিন যেটা একটা জীবাণুনাশক। হ্যাঁ এটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন, এটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। আচ্ছা বীরমুগ্ধের ক্লাস কবে শুরু হবে? এই কোশ্চেনটা অনেকে করতেছো, একটু বলে রাখি যে আমাদের জৈব যৌগের ক্লাসগুলো শেষ হলেই, রবিবার জৈব যৌগের ক্লাস শেষ হচ্ছে, সোমবার থেকে বীরমুগ্ধের ক্লাস শুরু হবে এবং নতুন রুটিনে শেষ হবে। ফলে তোমরা শনিবার বা রবিবার বীরমুগ্ধের রুটিন পেয়ে যাবা, সোমবার থেকে ক্লাস শুরু হবে বীরমুগ্ধের। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু সংযোজন বিক্রিয়া দেখি, একটু খেয়াল করো। আমরা পেয়ে গেলাম হাইড্রোজেন সংযোজনে নিকেল 200 ডিগ্রি সাইক্লোহেক্সেন। চলে আসো আমরা হ্যালোজেন সংযোজন, এটা তো দেখলাম যে হ্যালোজেন সংযোজনে আমরা জীবাণুনাশক পেয়ে গেলাম গ্যামাক্সিন, যেটার নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। আর C6Cl6 কি? হেক্সাক্লোরোবেনজিন। খেয়াল করো এটা বেনজিন হেক্সাক্লোরাইড আর ওটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। আমাকে বলতে পারবা এই যে বেনজিন হেক্সাক্লোরাইড এটা জীবাণুনাশক, বলতো হেক্সাক্লোরোবেনজিনের ব্যবহার কোনটা? বইতেই আছে। হেক্সাক্লোরোবেনজিনের ব্যবহার কি? এটা হচ্ছে তোমার প্রতি আমার কোশ্চেন। তো এই যে বেনজিন হেক্সাক্লোরাইড এটার নাম গ্যামাক্সিন, এটার আরো একটা নাম আছে লিন্ডেন, এটার আরো একটা নাম হচ্ছে লিন্ডেন। সর্বশেষ হচ্ছে ওজোন সংযোজন। ওজোন সংযোজনে কিন্তু নিষ্ক্রিয় কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক ব্যবহৃত হয়, নিষ্ক্রিয় কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক ব্যবহৃত হয়ে থাকে। এখন এই ওজোন সংযোজন বিক্রিয়ার নাম কি ভাইয়া? ওজোনোলাইসিস। ওজোন সংযোজন বিক্রিয়ার নাম হচ্ছে ওজোনোলাইসিস। এই বিক্রিয়াগুলো দিয়ে হচ্ছে ধরো এই যে আমাদের বেনজিনে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থান শনাক্ত করা যায়, মানে অবস্থান আছে কিনা। ধরো একটা জৈব যৌগে, ধরো বেনজিনে দ্বিবন্ধন আছে কিনা, বা একটা জৈব যৌগে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড অবস্থা কিনা, এটা অবস্থান নির্ণয় করা যায়, কিন্তু কতগুলা বন্ধন আছে এইটা বের করা যায় না। তাইলে বলতো পাই বন্ধনের সংখ্যা বের করা যায় কি দিয়ে? একটু বলতে হবে পাই বন্ধন বা পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রনের সংখ্যা কি দিয়ে বের করা যায়, কোন রুল দিয়ে বের করা যায়? তাহলে ওজোনোলাইসিস বিক্রিয়া দিয়ে দ্বিবন্ধন ত্রিবন্ধনের অবস্থান বের করতে পারতেছো। আর সংখ্যা বের করবা কি দিয়ে? হাকেল নিয়ম দিয়ে। সংখ্যা বের করবা হচ্ছে হাকেল, ইয়েস, ছত্রাকনাশক। তোমরা ভালোই পড়াশোনা করো, চমৎকার ব্যাপার। এটা হচ্ছে ছত্রাকনাশক, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এখানে আমরা 4টা বিক্রিয়া দেখে আসছি অলরেডি। খেয়াল করো, শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আমরা ক্লোরোবেনজিন পেয়ে গেলাম, সমস্যা নেই। এই যে দেখো এটা হচ্ছে বিখ্যাত হেক্সাক্লোরোবেনজিন। এই হেক্সাক্লোরোবেনজিন হচ্ছে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশকারী। এছাড়া এটা কিন্তু পশুর এবং মানুষের কিডনি, লিভার এগুলার ক্ষতি করে থাকে। কিডনি, লিভার এটা ক্ষতি করে থাকে, ফলে এটা নিষিদ্ধ। নাইট্রেশন বিক্রিয়া হয় 60 ডিগ্রিতে। চলে আসো তাহলে বেনজিনের যে নাইট্রেশন বিক্রিয়া সেটা হয় 60 ডিগ্রিতে। বেনজিনের যে সালফোনেশন বিক্রিয়া এটা হচ্ছে কত ডিগ্রিতে ভাইয়া বললাম? 100 ডিগ্রিতে। তাহলে বেনজিনের সালফোনেশন বিক্রিয়া হচ্ছে 100 ডিগ্রিতে। তাহলে এই জায়গাগুলো আমরা একটু অবশ্যই মনে রাখতে চাই। আচ্ছা এবার ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, প্রত্যেকটা বিক্রিয়া আমরা দেখে আসছি। এখানেও অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আমাদের তৈরি হচ্ছে টলুইন। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বেনজিন থেকে টলুইন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায়। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অ্যারোমেটিসিটি দেখতে চাই। অ্যারোমেটিসিটি কি জিনিস? এটা কোন সিটি? এটা ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি, খুলনা সিটি? না, এটা হচ্ছে অ্যারোমেটিসিটি। তো অ্যারোমেটিসিটি মানে হচ্ছে, আচ্ছা এখানে একটু খেয়াল করো,
হাকেল প্রস্তাবিত অ্যারোমেটিসিটি প্রবাসে। অ্যারোমেটিসিটি কি? অ্যারোমেটিক যৌগের যে ধর্ম সেটাই অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিক যৌগের কিছু ধর্ম আছে না, যেটাই হচ্ছে অ্যারোমেটিসিটি। এখন কোন একটা যৌগ অ্যারোমেটিসিটি প্রদর্শন করবে কিনা সেটা বের করা যায় হাকেল নিয়ম দিয়ে। হাকেল নিয়ম কি চলো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে হাকেল নিয়মে হাকেল সংখ্যা নামক একটা টার্ম আছে। হাকেল হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। হাকেল সংখ্যা বা পাই ইলেকট্রনের সংখ্যা। তাহলে যাই হাকেল সংখ্যা তাহাই পাই ইলেকট্রনের সংখ্যা। তোমাকে কেউ জিজ্ঞেস করতেই পারে, বলো তো বেনজিনে পাই ইলেকট্রন কতগুলা? তোমাকে জিজ্ঞেস করলো বেনজিনে পাই ইলেকট্রন কতগুলা, বা জিজ্ঞেস করলো বেনজিনে হাকেল সংখ্যা কয়টি। যাই হাকেল সংখ্যা তাই পাই ইলেকট্রনের সংখ্যা। এখন একটা জিনিস মনে রাখবা, হাকেল সংখ্যার মান 2 হইতে পারে, 6 হইতে পারে, 10 হইতে পারে, হ্যাঁ এভাবে আসবে, 14 হইতে পারে। এখন তুমি বলতে পারো ভাই 8 হবে না কেন? ভাইয়া 4 হবে না কেন? কেন হবে না? কারণ হাকেল সংখ্যা বের করার একটা রুল আছে। রুলটা কি চলো দেখি। রুলটা হচ্ছে 4n + 2। মানে এনটা কি? এনটা হচ্ছে মানে চক্রের সংখ্যা। এনটাকে আমরা কি বলতে পারি? চক্রের সংখ্যা। যেমন ধরো এটা বেনজিন, কয়টা চক্র আছে? একটা। বেনজিনের চক্র আছে একটা, এটা বেনজিন। দুইটা চক্র আছে, এটা হচ্ছে ন্যাপথালিন। দুইটা চক্র আছে, যদি আরেকটা দাও, তিনটা চক্র আছে, এটা হচ্ছে অ্যানথ্রাসিন। কি যে ছবি আঁকি! তাহলে বেনজিন আর একটা চক্র বাড়াইলে ন্যাপথালিন, আর একটা চক্র বাড়াইলে অ্যানথ্রাসিন। তাহলে এই এনটা হচ্ছে চক্রের সংখ্যা। তো চক্র নাই এমন যৌগ অ্যারোমেটিক যৌগ হইতে পারে। এই যৌগগুলো কারা? ওই যে সাইক্লো যৌগ যারা, চক্র নাই কিন্তু স্টিল এর অ্যারোমেটিক যৌগ। ওকে, তাহলে চলে আসো, যদি চক্র মানে এন এর মান 0 হয় তাহলে হাকেল সংখ্যার মান কত হবে? 0 হইলে 2, এন এর মান অন হইলে সেটা হবে 4 2 6, এন এর মান 2 হইলে হবে হচ্ছে 10, এন এর মান 3 হইলে হবে 14। এখন এগুলা তোমার ওইভাবে মুখস্থ করা লাগতেছে না, মনে রাখবা যে 2 হাকেল সংখ্যা, এটা হচ্ছে সাইক্লো নামের সাথে সাইক্লো থাকবে, নামের সাথে সাইক্লো থাকবে। তাহলে এখানে নামের সাথে কি থাকবে? সাইক্লো থাকবে। আচ্ছা, যদি আমরা 6টা হাকেল সংখ্যা বা পাই ইলেকট্রন সংখ্যা কার এটা শিখবো না, এটা বাদ। আমরা শুধু মনে রাখবো 10টা হচ্ছে ন্যাপথালিন আর 14টা হচ্ছে অ্যানথ্রাসিন। 14 হচ্ছে অ্যানথ্রাসিন। তাহলে 10 ন্যাপথালিন 14 অ্যানথ্রাসিন। ক্লিয়ার? 10 ন্যাপথালিন 14 হচ্ছে অ্যানথ্রাসিন। আর বাকি যারা আছে, বাকি সব অর্থাৎ বেনজিন, টলুইন, জাইলিন যা আছে বাকি সব হচ্ছে, মানে এখানে বলে রাখি যে ভাইয়া তাহলে পৃথিবীতে কি আর 10 আর কেউ নেই? আছে, মানে আমাদের যেগুলো পরীক্ষায় আসবে তার মধ্যে 10 আছে শুধু ন্যাপথালিনের, তোমার বইতে যে আলোচনা আছে তার মধ্যে 14 আছে অ্যানথ্রাসিনের, আর বাকিগুলা 6, আর সাইক্লো থাকলে সেটা হচ্ছে হাকেল সংখ্যা 2 বা পাই ইলেকট্রনের সংখ্যা 2। তাহলে আমরা আশা করি এইটা বুঝতে পারছি। 6 কেন শিখবা না? কারণ বাকি সব 6। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি হাকেল সংখ্যা। হাকেল সংখ্যা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তো এখানে এই যে দেখো এখানে লেখা আছে বেনজিন 6টা, পিরিডিন 6টা, ফিউরান 6টা, শুধু ন্যাপথালিন 10 আর অ্যানথ্রাসিন 14। আচ্ছা, ওকে ফাইন। এখন অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা খুবই সহজ, খুবই সহজ। তুমি একটা অ্যারোমেটিক যৌগ হিসাব করো, অ্যারোমেটিক যৌগ অ্যালিফ্যাটিক যৌগ হিসাব করো। ধরো C2H6 অ্যালকেন, আর অ্যারোমেটিক যৌগ ধরো C6H6। এখন আমাকে বলো তো কোনটায় হাইড্রোজেনের পার্সেন্টেজ বেশি? কোনটায় হাইড্রোজেনের পার্সেন্টেজ বেশি অ্যালিফ্যাটিক যৌগে? তাহলে প্রথম কথা, অ্যালিফ্যাটিক যৌগগুলা মুক্ত শিকল, অ্যারোমেটিক যৌগগুলা চাক্রিক, বদ্ধ, এরা বদ্ধ, এরা মুক্ত। 2 নাম্বার, অ্যালিফ্যাটিক যৌগে হাইড্রোজেনের পার্সেন্টেজ বেশি বা কার্বনের পার্সেন্টেজ কম, এখানে কার্বনের পার্সেন্টেজ বেশি। ওকে, এরপর আসো এই যে অ্যালিফ্যাটিক গুলা, তোমরা জানো যে মিথেন, অ্যালকেন একটা বন্ড, অ্যালকিন 2টা বন্ড, অ্যালকাইন 3টা বন্ড। কিন্তু অ্যারোমেটিক যৌগ যেগুলো পাবা সেগুলোতে সিঙ্গেল বন্ডের কিছু পাবা না। অ্যারোমেটিক যৌগ কিন্তু কখনো সিঙ্গেল বন্ডের হয় না, ডাবল বন্ডের হবে বা ট্রিপল বন্ড হইতে পারে। তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত। যদি সিঙ্গেল হয় সিঙ্গেল, সম্পৃক্ত স স, তাহলে এরা সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে, আর এরা অবশ্যই অসম্পৃক্ত হবে।
এখন আসো অ্যালিফ্যাটিক যৌগগুলোর ক্ষেত্রে এই জায়গাটা ইম্পর্ট্যান্ট। এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে যে বেশি স্থায়ীকে বেনজিন ওরা বিক্রিয়া করতে চায় না, আর অ্যালিফ্যাটিক যৌগ বেশি বেশি বিক্রিয়া করতে চায়। তাহলে বেশি বিক্রিয়া করতে চায় কে? এই ব্যক্তি অ্যালিফ্যাটিক। আর এরা বিক্রিয়া কম করতে চায়। তো বেশি বিক্রিয়া করতে চায় তাই এরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, ব্রোমিনের লাল বর্ণ দূর করে। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানের সাথে বিক্রিয়া করে, তার বেগুনি বর্ণ দূর করে। আর বেনজিন বিক্রিয়া করতে চায় না, তাই তারা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না, ক্ষারীয় পটাশিয়াম এর পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা এটার সাথে বিক্রিয়া করে না। তাহলে এ কারোর সাথে বিক্রিয়া করে না, কারণ ও স্টেবল বেশি। তাহলে বেশি স্থায়ীকে বলো? বেনজিন বেশি স্থায়ী। তাহলে বেশি স্থায়ীকে বেনজিন বেশি স্থায়ী। ওকে, এখন চলে আসো আমরা এই জায়গাটায় চলে আসি। নেক্সটে অ্যালিফ্যাটিক যৌগ যারা এরা তৈরি করে হচ্ছে অ্যালকোহল, আর অ্যারোমেটিক যৌগগুলো তৈরি করে হচ্ছে ফেনল। এখন তোমরা জানো কিনা যে অ্যালকোহল কিন্তু একটা নিউট্রাল যৌগ, মানে এ না অ্যাসিড না ক্ষার, কিন্তু এই ফেনল তো কার্বলিক অ্যাসিড, ফেনল হচ্ছে একটা অ্যাসিড। ফলে অ্যারোমেটিক যৌগগুলা যেটা তৈরি করে সেটা হচ্ছে অম্লধর্মী, আর অ্যালিফ্যাটিক যৌগ যেটা তৈরি করে সেটা হচ্ছে নিরপেক্ষ। এই যে লাইন, তাহলে অ্যালিফ্যাটিক থেকে তৈরি অ্যালকোহল হচ্ছে লিটমাস নিরপেক্ষ, আর অ্যারোমেটিক থেকে তৈরি যে ফেনল সেটা হচ্ছে লিটমাসে অম্লীয় ধর্ম প্রদর্শন করে। বা অম্ল হইলে কি করে? অম্ল নীল লিটমাসকে লাল করে, অনীলা। অনীলা, অম্ল নীলকে লাল করে, অনীলা। অম্ল নীলকে লাল করে, অনীলা দিয়ে মনে রাখতে পারো। এখন আসো আমরা এই জায়গাটায় বা লাস্ট পয়েন্টটা চলে আসি। আমরা একটু দেখি যে অ্যালকিন এবং অ্যালকাইন। খেয়াল করো, অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইন মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড। তোমার আমি অলরেডি শিখে আসছি। বলো তো, কার্বনের সাথে কার্বন যুক্ত হইলে কি বিক্রিয়া দেয়? কার্বনের সাথে কার্বন যুক্ত হইলে দিবে ইলেকট্রোফিলিক বিক্রিয়া। যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, মানে পাই বন্ধন, পাই বন্ধন থাকলে কি বিক্রিয়া দিবে? সংযোজন বিক্রিয়া। আচ্ছা, আর কার্বনিল যৌগ কারা? কার্বনিল যৌগ হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড দিয়ে যুক্ত, তাহলে এরা দিবে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এটাও আমরা আগে শিখে আসছি, তাই না? আচ্ছা, তো এখানে আসো, বেনজিন কি কি বিক্রিয়া দেয় আমরা অলরেডি জানি। ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া দেয় আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগের প্রতিনিধিত্ব করে। আচ্ছা, এখন আসো অ্যালিফ্যাটিক যৌগগুলা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, সরি মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এইটাও আমরা জানি কিভাবে দেয়, যে কার্বনের সাথে ক্লোরিন যুক্ত ধরো সিঙ্গেল বন্ড দিয়ে। এখন তুমি বলতে পারবা না কি বিক্রিয়া দিবে? বলতে পারবা? কার্বনের সাথে অন্য মৌল মানে নিউক্লিওফিলিক, সিঙ্গেল বন্ড, তাই প্রতিস্থাপন। তাহলে এগুলা কিন্তু মুখস্থ করার কিছু না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কে কি বিক্রিয়া দিচ্ছে। এছাড়া অ্যালিফ্যাটিক যৌগ অপসারণ বিক্রিয়া দিচ্ছে, এখানে অপসারণ বিক্রিয়া দিচ্ছে, এরা অপসারণ বিক্রিয়াটা দেয় না। হ্যাঁ, আচ্ছা, এখন আসো এই জায়গাটাই। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছে। এখানে আসলে যেটা বলা আছে সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অর্থাৎ জৈব যৌগ কি কি বিক্রিয়া দেয়। তাহলে একটা প্রশ্ন আসছিল যে জৈব যৌগ কোন বিক্রিয়াটি দেয় না, বা জৈব যৌগগুলা দেখো। প্রশ্নটা ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 13 সালে কোনটা জৈব বিক্রিয়াগুলার অন্তর্ভুক্ত নয়। কি কি বিক্রিয়া ছিল? দ্রুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া এবং সহাবস্থান বিক্রিয়া। দ্রুত মানে হচ্ছে সংযোজন। এখন দেখো তোমার অপশনগুলো ছিল দ্রুত, হ্যাঁ, এরপরে ছিল প্রতিস্থাপন, অপসারণ, সহাবস্থান। এই প্রতিস্থাপনটা ছিল, এই যে অপসারণ ছিল, আর সহাবস্থান ছিল। এখন দেখো সমস্যাটা কই লাগবে। তুমি সংযোজন আছে কিন্তু জুতো নাই কিন্তু এখানে। হ্যাঁ, জুতো মানেই হচ্ছে সংযোজন, এতটুকু বেসিক তোমার থাকা লাগবে, নাইলে তুমি হয়তো জুতোই লাগাই দিয়ে আসবা, তাই না? তাহলে বেসিক কেন ইম্পর্টেন্ট বুঝতে পারছো? জুতো মানে যে সংযোজন, এতটুকু জানাটা ইম্পর্টেন্ট। খেয়াল করে, এটা কিন্তু মুখস্থ করে আসলে পার পাওয়া যাবে না। এখানে হচ্ছে এতটুকু নলেজ তোমার থাকতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যাপারটা এরকম। এটা বিভিন্ন ক্ষেত্রে তুমি মেডিকেল ভর্তি প্রশ্নগুলো সলভ করতে গেলেই বুঝবা যে অনেক জায়গায় মানে শব্দটা একটু চেঞ্জ করে দিছে, তো ওই সময় মাথায় ক্যাচ করতে হয়। এখানে কি হয় যে যারা হচ্ছে প্রচন্ড রকম মুখস্থ নির্ভর পড়া পড়ে যায়, মাথা খুব একটা কাজ করানোর চেষ্টা করে না। এখন ভাইয়া তাইলে আমি মাথা কাজ করাবো কিভাবে? মাথায় একটু মাথায় কাজ করানোটা কিন্তু খুব সহজ।
মাথায় কাজ করানোর জন্য তোমাকে প্রচুর কোশ্চেন সলভ করতে হবে। তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রচুর কোশ্চেন সলভ করো তাহলে তোমার মাথা ভালো কাজ করবে। যত বেশি কোশ্চেন সলভ করবা নিজের সলভিং ক্যাপাবিলিটি যত বাড়বে। তো কোনো কিছু না বুঝলে নিজে নিজে একটু আগে সমাধান করার চেষ্টা করবা, তারপর পারলা না, তারপর ধরো তুমি গোল্ড ডিগার্সে পড়ো, মেডিলজির কোনো মেন্টরের কাছে জিজ্ঞেস করলা, কিন্তু না, আগেই আইসা পারি না সাথে সাথে মেন্টরকে নক দিব। ডোন্ট ডু দিস। ক্লিয়ার? আগে নিজে সলভ করার ট্রাই করো একটু। আচ্ছা, এখানে দেখি যে আমাদের 4.2s এর কারা কারা আছে আর 4.2s এর না কারা কারা, একটু হাত তুলো। 4.2s এর যারা তারা ইয়েস লিখো, আর 4.2s এর যারা না তারা নো লেখো। দেখি 4.2s এর কি পরিমাণ পোলাপান এখানে আসছে ক্লাস করতে আজকে। 4.2s এর কারা আর 4.2s এর না কারা বলো। মাথা কাজ করে না, করবে করবে। হায়াত হৃদ আছে, ইয়েস। আমি তো নো কাউকে পাচ্ছি না, সব 4.2s এর পোলাপান। দেখছো অবস্থা? ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, তোমরা কমেন্ট করতে থাকো, আমি পরে দেখতেছি। হ্যাঁ, তাহলে জৈব যৌগগুলো কি কি বিক্রিয়া দেয় আমরা নামগুলো জানবো। সংযোজন বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অপসারণ বিক্রিয়া দেয়, সমানুকরণ দেয়, প্রতিস্থাপন তো দেয়, আর বেনজিন দেয় হচ্ছে বহু প্রতিস্থাপন। হ্যাঁ, আচ্ছা, এখন একটু চলে আসো একটা বিক্রিয়া কিভাবে হয়। তো একটা বিক্রিয়ার ক্ষেত্রে একটা থাকে সাবস্ট্রেট আর একজন থাকে বিকারক, আক্রমণকারী বিকারক। ব্যাপারটা এরকম, যেখানে ধরো বি আছে আর এ আছে, ধরো একজন ছেলে এবং একজন মেয়ে, দুজনের ভিতর যদি একটা সম্পর্ক হতে হয় তাহলে কাউকে না কাউকে তো আইসা বলতে হবে যে আই লাভ ইউ। কেউ যদি এসে আই লাভ ইউ না বলে তাহলে কি তাদের ভিতর কোনো সম্পর্ক হবে? তো এদের ভিতর একজন হয় আক্রমণকারী, যে আসলে যে আই লাভ ইউ বলে, তারপরেই তাদের ভিতর একটা, এবং সেখান থেকে একটা বাচ্চা কাচ্চা হয়। হ্যাঁ, তো একটু চলে আসো। তাহলে আক্রমণকারী বিকারক ধরে নিচ্ছি এক্স, আর সাবস্ট্রেট ওকে আক্রমণ করে আর উৎপাদ তৈরি হয়। এখন আসো, এই যে আক্রমণ যারা করে তাদের আবার তিনটা ভাগ আছে, তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, একটা ইলেকট্রোফাইল, আর একটা নিউক্লিওফাইল। ফ্রি রেডিক্যাল কি চলো আমরা একটু দেখি। ফ্রি রেডিক্যাল মানে তোমরা জানো যে ধরো একটা ক্লোরিন অণু আছে, এখন যখন একটা সমযোজী বন্ধন তৈরি হয় তোমরা জানো যে ক্লোরিন ফার্স্টে মানে দুইটা ইলেকট্রন শেয়ার করে, মানে ও একটা দেয় ও একটা দেয়, তারপরে একটা বন্ধন তৈরি হয়। যখন ভাগ হয়ে যায় তখন ওরটা নিয়ে চলে যায় ওরটা নিয়ে চলে যায়, ফলে ও এইভাবে আর এবং ও এইভাবে অবস্থান করে। এই যে ব্যাপার, এটাকে বলে ফ্রি রেডিক্যাল। বিশেষ করে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন অণু ভেঙে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়। হ্যাঁ, তো দেখো ক্লোরিনের বন্ধন শক্তি 243 আর সূর্যালোকের উপস্থিতিতে 396 কিলোজুল পার মোল শক্তি আসলে পায়, ফলে ক্লোরিন অণু ভেঙে যায়, ফলে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এখন একটু চলে আসো ইলেকট্রোফাইল কি আর নিউক্লিওফাইল কি, সেই জায়গাটা আমরা একটু দেখতে চাই। তাহলে আমরা ফ্রি রেডিক্যাল কি সেই জায়গাটা আশা করি বুঝতে পারছি। এখন আমরা ইলেকট্রোফাইল কি আর নিউক্লিওফাইল কি সেই জায়গাটা একটু দেখতে চাই। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু খেয়াল করো। আচ্ছা, পরে দেখতেছি, আগে ইলেকট্রোফাইল দেখে আসি। আচ্ছা, ইলেকট্রোফাইল মানে হচ্ছে লুইস অ্যাসিড। কি বলছি? ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল মানে লুইস অ্যাসিড। তো তুমি পরিবেশ রসায়ন যখন পড়ছো তখন লুইস অ্যাসিড পড়ছো না? লুইস অ্যাসিড পড়ছো। তো ইলেকট্রোফাইল বা লুইস অ্যাসিড, এখন একটু খেয়াল করো, ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রন আর ফাইল মানে আকর্ষণ। মানে ইলেকট্রোফাইল যে ইলেকট্রনকে আকর্ষণ করে। আই রিপিট,
ইলেকট্রোফাইল হচ্ছে সে যে ইলেকট্রনকে আকর্ষণ করে। আচ্ছা, ইলেকট্রনকে আকর্ষণ করে মানে কি? তাহলে ওর ইলেকট্রনের অভাব আছে। ভাই, তোমার কিছু অভাব আছে, তাহলে নিশ্চয়ই তুমি ওটাকে চাইবা, তাই না? তুমি মেডিকেলে চান্স পাইতে চাও, তুমি মেডিকেল তোমাকে আকর্ষণ করবে, তুমি মেডিকেলকে করো, মেডিকেল পাইতে চাও কেন? কারণ তোমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, তোমার ওই অভাবটা আছে, তাই তো? ব্যাপারটা ওইরকম যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ মানে ওর ইলেকট্রনের অভাব আছে, মানে এই যে যৌগটা, এই ইলেকট্রোফাইল যে যৌগটা, তার ইলেকট্রনের ঘাটতি আছে। তাইলে ইলেকট্রোফাইল যারা, তারা লুইস অ্যাসিড, ফলে লুইস অ্যাসিডেরও ইলেকট্রনের ঘাটতি আছে। আবারও বলি, এদের ইলেকট্রনের ঘাটতি আছে। এখন এই ইলেকট্রন হয় দুই রকম, একটা হচ্ছে নিউট্রাল আর একটা হয়, তাহলে কি বলছি ভাইয়া, একটা হচ্ছে নিউট্রাল। এখন নিউট্রাল যেটা, সেটা নিয়েই তোমার সমস্যা। হ্যাঁ, ইলেকট্রোফাইল যেটা নিউট্রাল, ওইটা নিয়েই তোমার আসলে সমস্যা। আর একটা আছে পজিটিভ চার্জযুক্ত। পজিটিভ চার্জযুক্ত মানেই তুমি জানো যে ওর ইলেকট্রন কম আছে, তাই ওই প্লাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? আচ্ছা, এই ব্যাপারটা। ফলে নিউট্রাল যারা, তারা কারা? নিউট্রাল হচ্ছে ধরো AlCl3, FeCl3, BF3, হ্যাঁ BF3 3 নাম্বার বয়ফ্রেন্ড, এর হচ্ছে SO3, এই যৌগগুলা। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কেমনে বুঝবো যে এদের ইলেকট্রনের অভাব আছে? তুমি দেখো, এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, গঠনটা দেখো, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, দেখছো? দুইটা সবাই অষ্টক পূর্ণ করতে চায় না? মানে ইলেকট্রোফাইল মানে বা লুইস অ্যাসিড মানে এদের অষ্টক অপূর্ণ, এদের অষ্টক অপূর্ণ, অষ্টক পূর্ণ না। তাইলে ও অত ইলেকট্রনের জন্য ঘুরে বেড়াইতো না, ওর ইলেকট্রনের জন্য ঘুরে বেড়াই থাকে অষ্ট অপূর্ণ। দেখো দুইটা চারটা আর দুইটা ছয়টা, তাহলে দুইটার অভাব আছে না? দুইটার অভাব আছে, দেখছো? এই প্রত্যেকটার তাই। তাহলে ইলেকট্রোফাইল কেমনে চিনবো? তাদের গঠন আঁকবো, যদি দেখি অষ্টক অপূর্ণ, তাহলে তারাই ইলেকট্রোফাইল বা তারাই লুইস অ্যাসিড, ফলে তাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। এরপরে চলে আসো নিউক্লিওফাইল কি জিনিস দেখতে চাই। এখন আমরা একটু দেখতে চাই নিউক্লিওফাইল। আচ্ছা, আমি যদি নিউক্লিওফাইল পড়তে চাই, নিউক্লিওফাইল যারা, তারা হচ্ছে লুইস ক্ষার। কি বলছি ভাইয়া? এটা হচ্ছে লুইস ক্ষার। এখন আসো, যাহাই নিউক্লিওফাইল তাহাই লুইস ক্ষার। আর নিউক্লিয়াস, আচ্ছা বলো তো, ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত, তাই না? ইলেকট্রন নেগেটিভ না? নিউক্লিয়াস কিন্তু পজিটিভ, তোমরা জানো আমরা নিউক্লিয়াসকে প্লাস দিয়ে দেখাই। তাহলে ওর হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। ওর কিসের প্রতি আকর্ষণ? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। কেন বলো তো? যার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, ওর ইলেকট্রন বেশি আছে, ওর ইলেকট্রন বেশি আছে, তাই ও নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করে। তাহলে নিউক্লিওফাইল বা লুইস ক্ষার কারা? যাদের ইলেকট্রন বেশি আছে, মানে মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো যেমন তোমরা জানো যে অ্যামোনিয়া, পানি, এদের তো খুবই বিখ্যাত, তাই না? অ্যামোনিয়া আর পানি, এদের মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাইলে অ্যামোনিয়া আর পানি হচ্ছে এদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই এরা হচ্ছে নিউক্লিওফাইল। তাই কি বললাম? তাই এরা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে আশা করি এইটা আমরা বুঝতে পারছি। তাই এরা কি বলছে? নিউক্লিওফাইল। আমি এটা মুছে দিচ্ছি, আমি এটা কিন্তু মুছে দিচ্ছি। আচ্ছা আসো, এখন এখানে একটু দেখো, ফ্রি রেডিক্যাল বা ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল, এগুলোর স্থায়িত্বের ক্রম, হ্যাঁ, এদের স্থায়িত্বের ক্রম বা যে কোনো ক্রম কেমন হবে? বইতে যত ক্রম আছে, তুমি একটা জিনিস জানো কিনা, যে বইয়ে যত ক্রম আছে, সব ক্রম, 4টা ক্রম বাদে, বইয়ের কেমিস্ট্রি বইয়ের সকল ক্রম, 4টা ক্রম বাদে, সেটা হচ্ছে এরকম পাবা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, মানে তীর চিহ্ন দেখো। সব ক্রম, সেটা যার ক্রমই হোক, যে ক্রমই হোক, স্থায়িত্বের ক্রমে, এই ক্রম ওই ক্রম, হাবি যাবি, যে ক্রমই হোক, সব ক্রমই 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আচ্ছা, তাহলে কোন 4টা ক্রম বাদে? একটা হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতা, অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম, সেটা হচ্ছে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। কি বললাম? 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি।
এখন চলে আসো, আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এরকম 3টা ক্রম আছে। এই 3টা ক্রম কি কি? এই 3টা ক্রম হচ্ছে অ্যালকোহলের অম্লধর্মিতা, SN2 এই বিক্রিয়ার সক্রিয়তা, SN2 বিক্রিয়ার সক্রিয়তা, আর একটা হচ্ছে কার্বানায়নের স্থায়িত্ব, আবারও বলি, অ্যালকোহলের অম্লধর্মিতা, SN2 সক্রিয়তা, কার্বানায়নের স্থায়িত্ব। খেয়াল করো, SN2 সক্রিয়তা বলছি বা কার্বানায়নের স্থায়িত্ব বলছি, একটু এই জিনিসগুলো খেয়াল রাখো যে এটা কি সক্রিয়তার ক্রম নাকি স্থায়িত্বের ক্রম, বা এটা কি ধরো অ্যালকোহলের ক্ষারধর্মিতার ক্রম হইলে কিন্তু উল্টা হয়ে যাবে। ফলে আমরা যেন একটু খেয়াল রাখি যে এই 4টা ক্রম বাদে যত ক্রম আছে কেমিস্ট্রিতে বইয়ে সব ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আশা করি এইটা আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? এটা সবার কাছে ক্লিয়ার? একটু বলেন এটা সবার কাছে ক্লিয়ার কিনা। একটু আচ্ছা, এখন তাহলে কার্বনিয়াম আয়নের সক্রিয়তার ক্রম কোনটা? এখানে 2টা আয়ন আছে, একটা দেখো, একটা হচ্ছে কার্বনিয়াম আয়ন, একটা আছে কার্বান আয়ন, আর একটা আছে কার্বনিয়াম আয়ন। একটু খেয়াল রাখবা, কার্বনিয়াম আয়ন। তাহলে কার্বনিয়াম আয়ন যেটা সেটা কিন্তু পজিটিভ চার্জ যুক্ত, আর কার্বান আয়নটা কার্ব অ্যানায়ন, ফলে এইটা নেগেটিভ চার্জ যুক্ত আর এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। ঠিক আছে? ফলে এই দুটো যেন প্যাচ না লাগে। আচ্ছা, এখন আসো আমি নিচের দিকে চলে আসি। তাহলে কার্বান আয়নের সক্রিয়তার ক্রম, তাহলে বইয়ে যত ক্রম আছে সেটা বলছি 321। এখন আসো, ইলেকট্রোফাইল 2 রকম, একটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, মানে এদের ইলেকট্রনের ঘাটতি আছে, মানে এরা পজিটিভ চার্জ যুক্ত। পজিটিভ চার্জ যুক্ত দেখতে ইলেকট্রোফাইল, তাহলে সমস্যা নাই। সমস্যায় পড়বা কোথায়? যদি তুমি নিউট্রাল দেখো। নিউট্রাল দেখলে তুমি কেমনে বুঝবা? তুমি বুঝবা যে এদের যদি অষ্টক অপূর্ণ থাকে তাইলে সেটা ইলেকট্রোফাইল। ক্লিয়ার? এর অষ্টক অপূর্ণ থাকলে সেটা ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইলের ক্ষেত্রেও তাই, যদি নেগেটিভ চার্জ যুক্ত হয় তাহলে সে নিউক্লিওফাইল, আর যদি নিউট্রাল হয় তুমি দেখবে যে মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা। মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা এটা কিন্তু তুমি 3 নম্বর অধ্যায়, কেমিস্ট্রি ফার্স্ট পার্টে 3 নম্বর অধ্যায়ে যদি তুমি পড়ে থাকো সেখানে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা, মুক্ত জোড় ইলেকট্রন কয় জোড়া আছে এগুলো বের করার রুলস আছে। আচ্ছা, এখন আসো সংযোজন বিক্রিয়া। তোমাকে আমি তখন বলছিলাম সংযোজন বিক্রিয়া কেমনে বোঝা যায়। যদি তুমি ডাবল বন্ড পাও, পাই বন্ধন পাও, তাহলে তুমি সংযোজন বিক্রিয়া পাবা। তাহলে দেখো, যদি আমি দেখি যে অ্যালকিন, এখানে কি ডাবল বন্ড আছে না? অ্যালকাইন ডাবল বন্ড আছে। আবার ধরো কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড দিয়ে যুক্ত, এটাকে বলে কার্বনিল যৌগ। এটাকে কি বলে? কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ কোনটা কোনটা বলো তো? কার্বনিল যৌগ কোনটা কোনটা? কার্বনিল যৌগ হচ্ছে, বলো আমাকে একটু, কার্বনিল যৌগ কাকে? তাহলে এরা সবাই দেয় সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়া আবার 2 রকম, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। সংযোজন বিক্রিয়া 2 রকম, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। এখন দেখো, এই যে অ্যালকিন এ দিবে ইলেকট্রোফিলিক, কেন? কারণ কার্বনের সাথে কার্বন যুক্ত। আর এই যে কার্বনিল, খেয়াল করো, আচ্ছা ওয়েট, এই যে কার্বনিল, তাহলে এখানে দেখো কার্বনের সাথে অক্সিজেন, তাহলে ও দিবে নিউক্লিওফিলিক বিক্রিয়া। তাহলে কার্বনের সাথে কার্বন দেবে ইলেকট্রোফিলিক, কার্বনের সাথে অক্সিজেন দিবে নিউক্লিওফিলিক। কার্বনের সাথে অক্সিজেন যেহেতু কার্বনের সাথে অন্য মৌল তাই দিবে নিউক্লিওফিলিক, আর ডাবল বন্ড তাই সংযোজন। তাহলে সংযোজন বিক্রিয়া 2 রকম, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া। এখন আসো এই জায়গায়, আচ্ছা প্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম অ্যালকিনের ডিফারেন্স কি? প্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম অ্যালকিনের ডিফারেন্স কি দেখো, CH2 ডাবল বন্ড CH2, এই যোগটা খেয়াল করো। আচ্ছা
এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডের বা এই যে পাই বন্ধন, এই পাই বন্ধনের এই সাইডের কার্বনে দুইটা হাইড্রোজেন আছে, আবার এই সাইডের কার্বনেও দুইটা হাইড্রোজেন আছে, সমান সংখ্যক হাইড্রোজেন আছে না? তাহলে পাই বন্ধনের দুই সাইডে সমান সংখ্যক হাইড্রোজেন আছে। সমান সংখ্যক হাইড্রোজেন থাকলে সেটা প্রতিসম অ্যালকিন। আর যদি যোগটা এরকম হইতে পারতো CH3CH ডাবল বন্ড CH2, খেয়াল করো পাই বন্ধন হচ্ছে এইটা, এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা। এখানে হাইড্রোজেন কয়টা? এখানে যদি হাইড্রোজেন দেখো এখানে কিন্তু অসম হাইড্রোজেন, এখানে কিন্তু অসম হাইড্রোজেন। ফলে যেহেতু এখানে হাইড্রোজেন সংখ্যা সমান না, তাই এটা অপ্রতিসম অ্যালকিন। ফলে প্রতিসম মানে সমান হবে পাই বন্ধনের, মানে পাই বন্ধন বা বন্ধনের। যদি অ্যালকিন না হয় অ্যালকেন হইতো তাহলে সিঙ্গেল বন্ডের দুই সাইডে দেখতা অ্যালকিন, তাই ডাবল বন্ডের বা পাই বন্ধনের দুই সাইডে দেখতেছো। ফলে প্রতিসম আর অপ্রতিসম বুঝছি। আচ্ছা, এখন একটু চলে আসো, মার্কোনিকভের একটা রুল আছে। মার্কোনিকভের রুলে একটু খেয়াল করো, তাহলে অপ্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম বিকারক। দেখো এটা অপ্রতিসম অ্যালকিন, কারণ এই যে পাই বন্ধনের এই সাইডে হাইড্রোজেন আর এই সাইডে হাইড্রোজেন সমান না। অপ্রতিসম বিকারক কেন বুঝলাম? দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, এই যে বন্ডের এই সাইডে হাইড্রোজেন এই সাইডে ব্রোমিন, তাহলে বন্ডের দুই সাইডে দুই রকম জিনিস না, তাই এটা একটা অপ্রতিসম বিকারক। তো এই প্রোপিন এইটা আর এইটা হাইড্রোজেন ব্রোমাইড, এদের যখন বিক্রিয়া হবে দুইটা যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, হয় এইটা নাইলে এইটা। তো কথা হচ্ছে কোনটা বেশি তৈরি হবে বা কোনটা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি, তার জন্য হচ্ছে মার্কোনিকভের রুল। তো মার্কোনিকভ যেটা বলছে সেটা হচ্ছে, আমি সহজ ভাষায় বলি, সে যেভাবে বলছে তার থেকে বেশি ইজি যেটা, সেটা হচ্ছে যার ডিগ্রি বেশি সেটা বেশি তৈরি হবে। কি বলছি? যার ডিগ্রি বেশি সে বেশি তৈরি হবে। এখন দেখো এখানে ডিগ্রি বেশি কার, আমি কেমনে বুঝবো ডিগ্রি? বলো তুমি ডিগ্রি কেমনে বুঝবা? আমরা কি এর আগে ডিগ্রি বুঝছি না? বলো, আমরা এর আগে ডিগ্রি বুঝছি কিনা একটু বলো। আচ্ছা বলো আমরা ডিগ্রি বুঝি কিনা। তাহলে দেখো এটা হচ্ছে 2 নাম্বার 2 ডিগ্রি কার্বন, মানে 2 ডিগ্রি যৌগ, আর এটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে দেখো এটা আমি কেমনে বুঝলাম একটু খেয়াল করো। এই যে কার্বনটা, এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে ব্রোমিন, এক হাতে আছে CH3। আহা কই লিখি, এই কার্বনটা দেখো এক হাতে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এক হাতে আছে ব্রোমিন, হাত কিন্তু চারটা, এক হাতে আছে CH3 আর এক হাতে আছে CH3। এটা কিন্তু ভেঙে এইভাবে লেখা যায়। এখন আমাকে বলো তো এখানে কয়টা CH3 আছে? 2টা CH3। কার্বনের 4টা হাত, যে কয়টা CH3 থাকবে তত ডিগ্রি। তাহলে এখানে 2টা CH3 আছে, ফলে এটা 2 ডিগ্রি। আর এই যে কার্বনটা এটা আসলে 1 ডিগ্রি। কিভাবে? এই গঠনটা একটু দেখাই। এই যে গঠনটা একটু খেয়াল করো, এই যে কার্বন, এটা হচ্ছে আমার মেইন কার্বন। কার্বনের 2টা হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন আছে, একটা 2টা, এখানে ব্রোমিন আছে, ব্রোমিন, আর এইখানে আছে হচ্ছে CH2 CH3। ব্যাপারটা এরকম, CH2 এরপর CH3। তাহলে বলো এই যে কার্বন, এর সাথে একটা CH3 যুক্ত আছে না, এর সাথে যে কয়টা মিথাইল মূলক যুক্ত আছে সেটা তত ডিগ্রি, ফলে একটা আছে এটা 1 ডিগ্রি। আর এখানে এই কার্বনের সাথে 2টা মিথাইল মূলক যুক্ত ছিল, তাই এটা 2 ডিগ্রি। তাহলে যে ডিগ্রি বেশি সেটা বেশি তৈরি হবে, যেটা ডিগ্রি বেশি সেটা বেশি তৈরি হবে। এখন দেখো এটা হচ্ছে মার্কোনিকভের বিক্রিয়া। মার্কোনিকভের নিয়ম, এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, এই বিক্রিয়া কে কে অ্যাটেন্ড করে? ওই যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক। কোন কোন বিকারক অ্যাটেন্ড করে? যে কোনো বিকারক অ্যাটেন্ড করা যায়, HCl, HBr, HOCl, যে কোনো বিকারক তুমি ইউজ করতে পারবা। এবং এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় দুইটা যে যৌগ তৈরি হবে তার ভিতর কোনটা বেশি তৈরি হবে? যার ডিগ্রি বেশি।
মানে ক্রমটা এরকম। ওই যে বললাম না কেমিস্ট্রিতে যত ক্রম আছে সব ক্রমে কিন্তু 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। আচ্ছা এখন আরেকটা নিয়ম একটু সাথে বলে দিই, সেটা হচ্ছে বিপরীত মার্কনিকভ নিয়ম। বিপরীত মার্কনিকভ নিয়ম। আচ্ছা এই যে বিপরীত মার্কনিকভ নিয়ম এটাকে বলে খারাসের পারক্সাইড ফলাফল। মার্কোভি নিয়মের সাথে বিপরীত মার্কনিকভের নিয়ম এর ডিফারেন্সটা খুব সিম্পল। আগে এটার নাম খেয়াল করো, খারাসের পারক্সাইড ফলাফল। এখন একটু খেয়াল করো, খারাস নাম কিন্তু ভাইয়া খারাস, খাটাস না। অনেকে খাটাস বলো, পারক্সাইড এটা হচ্ছে পারক্সাইড। দেখো এটা পারক্সাইড, কারণ এই বিক্রিয়ায় একটা জৈব পারক্সাইড ব্যবহৃত হয়। এই বিক্রিয়ায় জাস্ট একটা জৈব পারক্সাইড ব্যবহৃত হয়। ডিফারেন্স কি, আরো কিছু ডিফারেন্স আছে, যেমন এই বিক্রিয়ায় তুমি যে কোনো বিকারক ইউজ করতে পারছো, কিন্তু এখানে শুধুমাত্র এবং শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড ইউজ করতে পারবা, এইটা ইউজ করতে পারবা না, এটা ইউজ করতে পারবা না। বা মার্কনিকভের বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, আর বিপরীত মার্কনিকভের যে বিক্রিয়া এটাকে খারাসের পারক্সাইড ফলাফল বলে। কেন? এখানে পারক্সাইড ব্যবহৃত হয়। আচ্ছা আর এইটা ইলেকট্রোফিলিক সংযোজন, এইটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সংযোজন। ফ্রি রেডিক্যাল সংযোজন। তাহলে এটা হচ্ছে মার্কনিকভের রুল আর বিপরীত মার্কনিকভের রুলের ডিফারেন্স। এটা হচ্ছে মার্কনিকভ এবং বিপরীত মার্কনিকভ যেটা সেটার ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে ভাইয়া এই দুইটার ডিফারেন্স। ঠিক আছে, আশা করি এইটা বুঝতে পারছি। আশা করি এটা বুঝতে পারছি। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে মার্কনিকভ আর বিপরীত মার্কনিকভের ডিফারেন্সটা বুঝছি, জাস্ট এইখানে বিক্রিয়াটা সেম, বিক্রিয়াটা সেম, শুধু পারক্সাইড ইউজ করা হচ্ছে, শুধু পারক্সাইড ইউজ হচ্ছে। আচ্ছা এখানে কিন্তু উল্টা হয়, মার্কনিকভের রুলে যার ডিগ্রি বেশি সেটা বেশি তৈরি হয়েছে, এখানে কিন্তু উল্টা। ঠিক আছে, এখানে কিন্তু উল্টা। আচ্ছা তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন মার্কনিকভ আর বিপরীত মার্কনিকভের পার্থক্যটা দেখাচ্ছে। আমি এটা তোমাকে অলরেডি বলে ফেলছি। তাহলে অ্যালকিনের ওজন সহ অ্যালকিনের যে বিক্রিয়া, ওজন সহ অ্যালকিনের যে বিক্রিয়া, এই বিক্রিয়াটায় কার্বন শিকলের দ্বিবন্ধনের অবস্থা নির্ণয় করা যায়। জাস্ট এতটুকু জানবা। আচ্ছা এখন এইখানে কয়েকটা জায়গায় দাগ দেওয়া আছে, তো যে জায়গাগুলোতে দাগ দেওয়া আছে সেখানে কি পড়বো বলো তো? জাস্ট ইনফরমেশন। এখানে তোমার ইনফরমেশনটা দরকার। যেমন অ্যালকাইন, ধরো একটা অ্যাসিটিলিন, এর সাথে পানি যুক্ত করলা, তখন তুমি এখানে ইউজ করতেছো, এই যে অ্যাসিটিলিনের সাথে পানি যুক্ত করতেছো, 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড। আমি রিপিট করতেছি, 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড হয় যেটা, এই দুটো উল্টায় যায়, এই দুইটা উল্টায় যায়। এই জায়গাটা একটু খেয়াল করবা। এটা শেষ, এগুলা শেষ। দেখো এখানে যা আছে, আমরা একটা চমৎকার জায়গায় চলে আসছি। আমরা আসলে খুবই চমৎকার একটা জায়গায় চলে আসছি। চলে আসো, তোমরা জানো যে এইটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। অ্যালডিহাইড যারা আছে তাদের প্রথম সদস্য ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডের, আচ্ছা ফর্মালডিহাইড কিন্তু অ্যালডিহাইড এবং কিটোনের মতো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। প্রথম কথা, ফর্মালডিহাইড হচ্ছে প্রথম অ্যালডিহাইড, তো একেবারে প্রথম যে, সে একটু স্পেশাল, সে অন্যদের মতো না। অন্য অ্যালডিহাইড কিটোন যারা, তারা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, ফর্মালডিহাইড দেয় না। এখন এই যে ফর্মালডিহাইড, এটার 40%, মানে এর ভিতরে ধরো ফর্মালডিহাইড হচ্ছে এই জিনিসটা, এই অ্যালডিহাইডটা 60% আর 40% পানি, টোটাল জিনিসটাকে আসলে ফরমালিন বলে। তো ফরমালিনের কথা তোমরা সবাই জানো, যে আপেল খাইতে যাবা, যে ফলমূল বাজার থেকে কিনবা, সবকিছু তো ফরমালিন আছে। তাহলে ফরমালিনটা কি? এই ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ যেটা, সেটাকে ফরমালিন বলে। এখন একটু আসো, আমরা একটু দেখি, এই যে ফর্মালডিহাইড 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, ফলে এটা আসলে ফরমালিনই। এই ফরমালিনের সাথে অ্যামোনিয়া মিশাইছে। ফরমালিনের সাথে কি মিশাইছে ভাইয়া? অ্যামোনিয়া। অ্যামোনিয়া মিশাই ঘনীভবন বিক্রিয়া করছে, করে পাইছে হেক্সামিন। খেয়াল করো হেক্সামিন কেন বলছে? এখানে 6টা এই যে CH3, এটা কি বলে? অ্যামিন বলে না? সরি, হেক্সামিন, এটার ফুল ইয়াটা হচ্ছে হেক্সামিথিলিন, মানে 6টা মিথিলিন আছে।
হেক্সামিথিলিন আর 4টা অ্যামিন আছে, এই এনটা হচ্ছে অ্যামিন বুঝায়, 4টা আছে, ফলে টেট্রা অ্যামিন, যেটাকে সংক্ষেপে বলে হেক্সামিন। তাইলে হেক্সামিথিলিন বা টেট্রামিন, এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলে হেক্সামিথিলিন বা টেট্রামিন। এটার আরো একটা নাম আছে, কি বলতো? ইউরোট্রপিন। তাহলে ফরমালডিহাইডে 40% জলীয় দ্রবণকে বলে ফরমালিন। যেই ফরমালিনের সাথে অ্যামোনিয়া যুক্ত করলে পাওয়া যায় হেক্সামিথিলিন টেট্রামিন বা হেক্সামিন বা ইউরোট্রপিন। এটা কোথায় ব্যবহৃত হয়? বাত জ্বরে। এটা ব্যবহৃত হয় বাত জ্বরে, যেটার ইংরেজি নাম হচ্ছে রিউম্যাটিক ফিভার, আর হচ্ছে মূত্রথলির প্রদাহ সংক্রান্ত রোগে। তাহলে মূত্রথলি বা প্রস্রাব, তাহলে আবারও বলি, এটা হচ্ছে প্রস্রাবের থলি সংক্রান্ত, মূত্রথলি না, প্রস্রাবের থলি বলো, যে প্রস্রাবের থলি সংক্রান্ত যে প্রদাহগুলো আছে, আর হচ্ছে বাত জ্বরে ব্যবহৃত হয় এই হেক্সামিন, নট ফরমালিন। ফরমালিনের থেকে তুমি হেক্সামিন বানাবা, তারপর ওইটা ব্যবহৃত হয়। আমি আশা করি এইটা বুঝাইতে পারছি। এখন আসো অ্যালডল আর অ্যালডল না ক্যানিজারো, এই জায়গাটা একটু দেখবো। আমাদের আসলে ক্লাস খুব বেশি বাকি নাই, আমরা আর আশা করতেছি 20 মিনিটের মতো টাইম লাগবে, 20 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর হয়তো 20 মিনিটের মতো লাগতে পারে। আমরা দুইটা টপিক আছে, একটা হচ্ছে অ্যালডল আর ক্যানিজারোটা দেখব, আর হচ্ছে আমরা একটু ওই যে নির্দেশকটা দেখব, যে আমাদের অর্থপ্যারা নির্দেশক বা মেটা নির্দেশকটা দেখব, আর অ্যালডল আর ক্যানিজারো দেখব। ক্লিয়ার? এর বাইরে আর কোনো পড়া কিন্তু আজকে নাই। ওকে, এইচএসসি অটোপাস না হলে বেস্ট হইতো। আচ্ছা, তাহলে আমরা আর দুইটা টপিক পড়বো আজকে। হ্যাঁ, তো আমি একটু তোমাকে একটু নিজে দেখাই। হ্যাঁ, দেখো কই গেল? আমরা একটু নিউক্লিওফিলিক সংযোজন দেখতে চাই। নিউক্লিওফিলিক সংযোজনের একটা বিক্রিয়া হচ্ছে অ্যালডল বিক্রিয়া। অ্যালডল বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম অ্যালডল কেন? কারণ এই বিক্রিয়ায় যে যৌগটা তৈরি হয় সেই যৌগটার নাম অ্যালডল। আচ্ছা, অ্যালডল শব্দটা কিভাবে আসছে? অ্যাল আসছে অ্যালডিহাইড থেকে, অ্যালডিহাইড মানে কি CHO, আর অল আসছে অ্যাল্ড অল, অ্যাল্ড, দেখো এটা হচ্ছে অ্যাল্ড প্লাস অল, অ্যাল্ড আসছে অ্যালডিহাইড থেকে, আর অল আসছে অ্যালকোহল থেকে। ফলে এটা এমন একটা যৌগ যে যৌগে অ্যালডিহাইড মূলকও আছে, অ্যালকোহলও আছে। এই যৌগটা আমরা একটু সংক্ষেপে যদি দেখি, ধরো এইটা কার্বন, ধরো এখানে একটা CH3 আছে, একটা H আছে, এখানে একটা OH আছে, আর ধরো এখানে একটা CH2 CSO। হ্যাঁ, এই যে যৌগ, এটা হচ্ছে একটা অ্যালডল যৌগ। কেমনে বুঝলাম? এই যে এখানে একটা অ্যালডিহাইড মূলকও আছে, এটা একটা অ্যালকোহল মূলকও আছে, তাই এই যৌগটা হচ্ছে অ্যালডল যৌগ। তাহলে পরীক্ষা মানে আমার মেইন কোশ্চেন হচ্ছে অ্যালডল বিক্রিয়া কারা দেয়? অ্যালডল বিক্রিয়া কারা দেয়? তোমাকে মনে রাখতে হবে আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড। তাহলে এখন চলে আসো, কথা হচ্ছে তাহলে আলফা হাইড্রোজেন কি জিনিস ভাইয়া? আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড দেয় অ্যালডল বিক্রিয়া। এই বিক্রিয়া কি বিক্রিয়া? একটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে আলফা হাইড্রোজেন কি জিনিস? ধরো এটা কার্যকরী মূলক, এটা হচ্ছে একটা কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সাথে যে কার্বন যুক্ত সেটাকে বলে আলফা কার্বন। তাহলে কার্যকরী মূলকের সাথে যে কার্বন যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত সেইটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে কার্যকরী মূলকের সাথে যে কার্বন সেটা আলফা কার্বন, সেই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন সেটা আলফা হাইড্রোজেন। যেমন যৌগটা হচ্ছে ধরো CH3 CHO, তাহলে খেয়াল করো এটা কার্বন, কার্বনের 4টা হাত, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এখানে কিন্তু প্রত্যেকটা হাইড্রোজেনই আলফা হাইড্রোজেন। কিন্তু যদি ব্যাপারটা এমন হইতো, এইটা
এখন বলো তো এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন কি হাইড্রোজেন? এটা কিন্তু বিটা হাইড্রোজেন। কেন? কারণ এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আর এই আলফা কার্বনের সাথে যুক্ত কার্বন হচ্ছে বিটা কার্বন, আর এই হাইড্রোজেনটা কিন্তু এই বিটা কার্বনের সাথে যুক্ত, তাই এই হাইড্রোজেনগুলো হচ্ছে বিটা হাইড্রোজেন। ফলে আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড। তাহলে দেখো ফর্মালডিহাইড, এখানে কি আলফা হাইড্রোজেন আছে? নাই, কারণ আলফা হাইড্রোজেন মানে আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন, কার্যকরী মূলকের সাথে কোনো কার্বনই নাই, তাইলে তার সাথে হাইড্রোজেন তো যুক্ত থাকার প্রশ্নই আসে না। ফলে যেহেতু কার্বন যুক্ত নাই, ফলে এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। ফলে এই ফর্মালডিহাইড কিন্তু অ্যালডল বিক্রিয়া দেয় না। আবার এই যে যৌগ, এই যে যৌগটা তুমি দেখতেছো, এইটাও কিন্তু অ্যালডল বিক্রিয়া দেয় না। তাহলে এখানে যে যৌগটা তুমি দেখলা, এই যৌগটা অ্যালডল বিক্রিয়া দেয় না। কারণ কি? দেখো এই যৌগটা কেমন, এই যৌগটা হচ্ছে এরকম CH3 CH3 CH3। তাহলে দেখো এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, মানে কোনো আলফা হাইড্রোজেন নাই। এই কার্বনের সাথে সব বিটা কার্বন যুক্ত, বিটা কার্বনের সাথে যত হাইড্রোজেন সব বিটা হাইড্রোজেন। ফলে এই যৌগটা অ্যালডল বিক্রিয়া দেয় না, এই যৌগটা অ্যালডল বিক্রিয়া দেয় না। আবার এই যে বেনজিনের সাথে যে বেনজালডিহাইড বলে এটাকে, এই বেনজালডিহাইডও অ্যালডল বিক্রিয়া দেয় না। তো এই যে তিনটা যৌগ তারা যে বিক্রিয়া দেয় সেটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তাহলে যারা অ্যালডল দেয় না, যাদের আলফা হাইড্রোজেন নাই, তারা দেয় ক্যানিজারো বিক্রিয়া। তাহলে আলফা হাইড্রোজেন কাদের আছে? যাদের আছে তারা, ধরো CH3CHO, এটা দিবে হচ্ছে অ্যালডল বিক্রিয়া। তাহলে অ্যালডল বিক্রিয়া কি জিনিস বুঝতে পারছি ভাইয়া? একটু বলো তো অ্যালডল বিক্রিয়া কি জিনিস সেটা বুঝতে পারলাম কিনা, একটু সবাই বলো। অ্যালডল কি জিনিস বুঝছি কিনা বলো। বুঝছে? তাহলে অ্যালডল কারা দেয়? যাদের আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড, তাহলে অ্যালডল দেয়। আচ্ছা বলো তো এই যৌগ অ্যালডল বিক্রিয়া দিবে কিনা? এই যৌগটা অ্যালডল বিক্রিয়া দিবে কিনা? আচ্ছা সোহান একটা কথা বলছে, ভয় লাগতেছে, অলরেডি অর্ধেক বুক একসাথে শালের উপর রাখছি, ভয় লাগতেছে, এখন অবস্থা অনেক খারাপ, সব ডুবে যাচ্ছে। আর সোহান একটু সেফ থাকো, আর যতটুকু যা সেভ করা যায় চেষ্টা করো। আর যদি ওরকম সমস্যা হয় আমাকে একটু জানাইও, যদি যে কোনো সমস্যা আমাকে একটু জানাবা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা সবাই বলছে দিবে, তো খেয়াল করো অ্যালডল বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে, আমি বারবার বলতেছি, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। এটা কি অ্যালডিহাইড? এটা তো অ্যালকোহল, এটা তো অ্যালডিহাইড না, ফলে অ্যালডল বিক্রিয়া দিবে না। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড হইতে হবে ভাইয়া, অ্যালডিহাইড হইতে হবে, অ্যালডিহাইড হইতে হবে, তাই ও এই বিক্রিয়া দিবে না, ঠিক আছে? তাহলে আমরা অ্যালডল দেখছি, ক্যানিজারও দেখছি, অ্যালডল দেখছি, ক্যানিজারও দেখছি। তাহলে অ্যালডল আর ক্যানিজারের ডিফারেন্স কি? চলো আমরা একটু দেখি। অ্যালডল আর ক্যানিজারের ডিফারেন্স হচ্ছে এই জায়গায় আছে। দেখো অ্যালডল হচ্ছে অম্লধর্মী আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড ও কিটোন, আর আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড দেয় ক্যানিজারো বিক্রিয়া। এখন চলে আসো লঘু ক্ষার, অ্যালডল বিক্রিয়া অ্যাটেন্ড করা হচ্ছে লঘু ক্ষার, আর ক্যানিজারোতে গাঢ় ক্ষার। আর অ্যালডল বিক্রিয়া যেটা সেটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, আর ক্যানিজারো বিক্রিয়াটা হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে কোনটা কি আমরা একটু খেয়াল রাখবো। ক্যানিজারো বিক্রিয়া অসামঞ্জস্যতা বিক্রিয়া, অ্যালডল বিক্রিয়া নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ফলে এখানে
অ্যালডল এবং ক্যানিজারোর তিনটা পার্থক্য আছে। এখানে অ্যালডল এবং ক্যানিজারোর তিনটা পার্থক্য আছে। কি বললাম? এখানে অ্যালডল এবং ক্যানিজারোর তিনটা পার্থক্য আছে। তাহলে এখন SN1 এবং SN2 বিক্রিয়া। আচ্ছা, এই ছোট্ট একটু টপিক আছে SN1 এবং SN2, এটা শেষ হইলেই আমরা আসলে লাস্ট টপিকে চলে আসব। SN1 মানে কি? S মানে হচ্ছে N মানে হচ্ছে নিউক্লিওফিলিক, S মানে সাবস্টিটিউশন, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা দুই রকম। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই রকম। এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এটা SN1 একটা আর SN2 একটা। তাহলে এই দুইটার ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে, তোমার মনে আছে কিনা যে একজন আক্রমণকারী বিকারক থাকে আর একজন সাবস্ট্রেট থাকে, তখন একটা উৎপাদ তৈরি হয়, তাই না? তাহলে একজন সাবস্ট্রেট, একজন আক্রমণকারী বিকারক। এখন যে বিক্রিয়ার গতি শুধুমাত্র নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর না করে, মানে যে সাবস্ট্রেট শুধুমাত্র তার ঘনমাত্রার উপর যদি বিক্রিয়ার গতি নির্ভর করে, তাইলে সেটা SN1 বিক্রিয়া। আর যদি দুইটার ঘনমাত্রার উপরই বিক্রিয়ার গতি নির্ভর করে, সেটা SN2 বিক্রিয়া। তাহলে আবারও বলি, শুধুমাত্র যদি এই সাবস্ট্রেটের ঘনমাত্রার উপর বিক্রিয়ার গতি নির্ভর করে, সেটা SN1 বিক্রিয়া। আর দুইটার উপরই যদি নির্ভর করে, সেটা SN2 বিক্রিয়া। SN1 এবং SN2 এর ক্ষেত্রে তুমি একটা সহজ লাইন মনে রাখতে পারো SN1 এর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে। সেটা হচ্ছে 1 2 3। তাহলে 1 দিয়ে কি? প্রথম ক্রমের বিক্রিয়া, SN1 বিক্রিয়া। 2 দিয়ে হচ্ছে 2 ধাপে ঘটে। আর 3 দিয়ে হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে। বেশি ঘটে মানে কি জানো? বেশি ঘটে মানে ওই 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। বোঝা গেছে? তো তাহলে SN2 এর বৈশিষ্ট্য কি বলতো? SN2 দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, SN2 এক ধাপে ঘটে, আর SN2 1 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্থক্য। এর বাইরে আরো পার্থক্য আছে, বাকিগুলো একটু রিডিং পড়বা। আচ্ছা, এখন চলে আসো, যেমন দেখো SN2 বিক্রিয়া একটু কমপ্লেক্স। ফলে দেখো এখানে হচ্ছে যৌগের ত্রিমাত্রিক কাঠামো পরিবর্তন হয়, যেটাকে ওয়ার্ডেন ইনভার্সন বলে। SN1 এর ক্ষেত্রে এগুলো হয় না। তো আমাদের এই 4 নাম্বার পয়েন্টে একটু চলে আসো। SN1 বিক্রিয়া 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে বলছি না? তাইলে এটা সক্রিয়তার ক্রম বা বিক্রিয়ার মানে কোনটায়, মানে 3 ডিগ্রি হ্যালাইড যদি হয়, অ্যালকাইল হ্যালাইড সাবস্ট্রেট হিসেবে ইউজ হয়, তাহলে সেই বিক্রিয়াটা মানে সেই যৌগে SN1 বেশি ঘটবে। কেন? কারণ 3 ডিগ্রি মানে কি? হাত পা অনেক বেশি, শাখা প্রশাখা অনেক বেশি। তো SN1 এর গতির মূলে রয়েছে অধিক শাখাযুক্ত কার্বন শিকল, মানে শাখা প্রশাখা যত বেশি, সেই বিক্রিয়া তত বেশি গতিশীল। ফলে এই জন্য 3 ডিগ্রি হ্যালাইডে SN1 বিক্রিয়া বেশি ঘটে। বোঝা গেছে? সেই জন্য 3 ডিগ্রি হ্যালাইডে SN1 বিক্রিয়া বেশি ঘটে। আমরা আজকের লাস্ট টপিক পড়ব। আমরা আজকের, আচ্ছা, অপারেশন মানে এলিমিনেশন বিক্রিয়া, এটাও দুই রকম, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। ঠিক আছে? এলিমিনেশন বিক্রিয়া মানে অপসারণ বিক্রিয়া, এটাও দুই রকম, E1 আর E2। তো অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখবা, জাস্ট একটা জিনিস। ধরো তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, এখন অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে চাও। পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ তুমি ইউজ করতে পারো চাইলে, অ্যাকুয়াস, জলীয়। আবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ তুমি ইউজ করতে পারো। তো অ্যালকাইল হ্যালাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের যদি জলীয় দ্রবণ ইউজ করো, জল মানে কি? পানি। জল মানে কি? পানি না, প দিয়ে মনে রাখবা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তাহলে অ্যালকাইল হ্যালাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিবে প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ কি বিক্রিয়া দিবে বলতো? অ্যালকোহলের অপসারণের তাহলে দিবে হচ্ছে অপসারণ বিক্রিয়া। তাহলে এই জল বা পানি দিয়ে প্রতিস্থাপন আর অ্যালকোহলের দিয়ে অপসারণ বিক্রিয়া। তবে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কখন প্রতিস্থাপন কখন অপসারণ বিক্রিয়া দিবে সেটা বুঝছি। সর্বশেষ টপিক আজকের লাস্ট টপিক যেটা দেখতে চাই, সেটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারীমূলক আর বেনজিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক। আসো,
এখন দেখো একটু মনোযোগ দাও, এই টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, 4টা 5টা প্রশ্ন অলরেডি চলে আসছে, মানে তোমাদের সময় একটা আসতে পারে, জাস্ট খুবই ইজি। এখন দেখো এটা বেনজিন, বেনজিনের সাথে একটা CH3 যুক্ত হয়েছে, ক্লোরিন যুক্ত হয়েছে, OH যুক্ত হয়েছে, NH2 যুক্ত হয়েছে। আচ্ছা এখানে দেখো নাইট্রো যুক্ত হয়েছে, CH2 যুক্ত হয়েছে, COOH যুক্ত হয়েছে। তো এইগুলা যখন যুক্ত হয়েছে তখন বলছে বেনজিন থেকে বেশি সক্রিয়, আর এইগুলা যখন যুক্ত হয়েছে, এই মূলকগুলো যখন যুক্ত হয়েছে এরা বেনজিন থেকে কম সক্রিয় হয়ে গেছে। কাহিনী কি বলো, কেন হয়েছে? একটা জিনিস খেয়াল করো, এগুলার গঠন দেখো, সিঙ্গেল বন্ড, মানে এই মূলকটা ভাঙো, কোনো ডাবল বন্ড পাবা না এখানে, কোনো ডাবল বন্ড এখানে নাই। যেমন তুমি অ্যামোনিয়া দেখো, নাইট্রোজেনের 3টা হাত আছে, N, এই একটা হাত, এই একটা হাত, কিন্তু এইগুলা ভাঙো, প্রত্যেকটাই দেখবা ডাবল বন্ড আছে, প্রত্যেকটাই দেখবা ভাইয়া ডাবল বন্ড আছে, প্রত্যেকটাই তুমি কিন্তু ডাবল বন্ড পাবা, ঠিক আছে? ওকে, এখানেও ডাবল বন্ড পাবা, এই যে এটা ভাঙলে কি পাবা, এরকম পাবা, এটা ভাঙলেও তুমি ডাবল বন্ড পাবা। তাইলে যদি যে মূলকটা যুক্ত হচ্ছে সেই মূলকে যদি ডাবল বন্ড পাও, তাইলে বুঝবা যে ওইটা কম সক্রিয় হয়ে যাবে। তাইলে এইটাকে বলা হয়, এই মূলকগুলা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক, কারণ বেনজিন বলয়কে কম সক্রিয় করে দিচ্ছে, মানে বেনজিন নরমালি যতটুকু অ্যাক্টিভ তার থেকে কম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে বলয়কে নিষ্ক্রিয় করতেছে। ফলে যে মূলকগুলোতে ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে তারা বলয়কে নিষ্ক্রিয় করতেছে, তাহলে তারা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। আর যে মূলকগুলোতে সিঙ্গেল বন্ড আছে তারা বলয়কে সক্রিয় করতেছে, তাই তারা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, জিনিসটা কি বোঝা গেছে? তাইলে তারা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। আচ্ছা এখন চলে আসো, এখানে আমরা একটু মেসোমারিক ফল দেখি। মেসোমারিক ফল 2 রকম, ধনাত্মক আর ঋণাত্মক, এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নাই। চলো আসো আমরা এখান থেকে দেখি, কোনো সমস্যা নাই। তাহলে আমি তোমাকে কি বলছি, বলয় সক্রিয়কারী মূলক কারা? যাদের ধনাত্মক মেসোমারিক ফলাফল আছে। তাহলে আবারও বলি, যাদের ধনাত্মক মেসোমারিক ফলাফল আছে তারা বলয় সক্রিয়কারী মূলক এবং তারা অর্থপ্যারা নির্দেশক। তাহলে অর্থপ্যারা নির্দেশক, ধনাত্মক মেসোমারিক ফলাফল আর বলয় সক্রিয়কারী একই জিনিস। আর মানে কি বলা যায়, বলয় নিষ্ক্রিয়কারী বা মেটা বা ঋণাত্মক, এটা আবার একই জিনিস। কি বলছি, বলয় নিষ্ক্রিয়কারী বা মেটা নির্দেশক বা ঋণাত্মক একই জিনিস। তাহলে যাহাই বেনজিন বলয় সক্রিয়কারী মূলক তারাই ধনাত্মক আবেশীয় ফল বিশিষ্ট, তারাই অর্থপ্যারা নির্দেশক। এখন এটা আমি কেমনে বুঝবো, আমি তোমাকে তখনই বলছি সক্রিয়কারী মূলক কারা বলো। সক্রিয়কারী মূলক হচ্ছে তারা যাদের গঠনে সিঙ্গেল বন্ড আছে, মূলকগুলোর গঠন দেখো সিঙ্গেল বন্ড পাবা, জাস্ট মূলকটার গঠনটা করবা, কোনো ডাবল বন্ড পাবা না। আচ্ছা এখন আসো, তাহলে নিষ্ক্রিয়কারী মূলক কারা? ঋণাত্মক মেসোমারিক ফলাফল এবং মেটা নির্দেশক। এখন তুমি অলরেডি জানো মেটা নির্দেশক কি জিনিস। মেটা অবস্থানে যে যুক্ত হয়, মেটা নির্দেশক হচ্ছে সেইটা যে মেটা অবস্থানে মানে 3 নম্বর অবস্থানে যুক্ত হয়। আর অর্থপ্যারা নির্দেশকটা কোথায় যুক্ত হয়, হয় 2 নম্বর অবস্থানে নাহলে 4 নম্বর অবস্থানে। তাইলে যারা বলয় সক্রিয়কারী মূলক তারা যুক্ত হয় 2 নম্বরে নামের 4 নম্বরে, হয় 2 নম্বরে নাইলে 4 নম্বরে। আর যারা নিষ্ক্রিয়কারী তারা যুক্ত হয় 3 নম্বরে, এই যে 3 অবস্থানে প্রবেশ করে, 3 অবস্থানে প্রবেশ করে। তাহলে এইটা দেখো মেটা নির্দেশকগুলোর ক্ষেত্রে দেখো এই যে ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। তাহলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবেই, তাহলে এটাকে মুখস্থ করতে হবে বলো। এখন একটা জিনিস আছে, তাহলে নরমালি আমরা যেটা দেখলাম, বলয় সক্রিয়কারী যারা, বলয় সক্রিয়কারী মূলক তারাই ধনাত্মক মেসোমারিক ফলাফল বিশিষ্ট, তারাই অর্থপ্যারা নির্দেশক। আমি কেমনে বুঝবো, সেই মূলকের গঠনে তুমি সিঙ্গেল বন্ড পাবা, কোনো ডাবল বা ট্রিপল পাবা না। আর নিষ্ক্রিয়কারী মানে এটা ঋণাত্মক মেসোমারিক ফলাফল বিশিষ্ট, তারা মেটা নির্দেশক এবং সেখানে তুমি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড অবশ্যই পাবা। আচ্ছা
তবে একজন মহান ব্যক্তি আছে, ক্লোরিন। সে অর্থপ্যারা নির্দেশক, ফলে তার সক্রিয়কারী মূলক হওয়ার কথা না, কিন্তু সে নিষ্ক্রিয়কারী মূলক। একজন ব্যতিক্রম। তাহলে ক্লোরিন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক এবং নিষ্ক্রিয়কারী মূলক। ক্লোরিন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক এবং নিষ্ক্রিয়কারী মূলক। তাহলে এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল। ঠিক আছে? ক্লাস শেষ। নেক্সট ক্লাস কবে একটু বলি। নেক্সট ক্লাস আসলে রবিবার না, শনিবার নেক্সট ক্লাস। হ্যাঁ, শনিবার হচ্ছে নেক্সট ক্লাস। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।